আসসালামু আলাইকুম, সবাইকে কমার্স একাডেমি এবং আর্টস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমাদের দ্বিতীয় অধ্যায়ের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো লাইভ না, দুঃখিত, রেকর্ড। আচ্ছা, আমরা একটু শুরু করি, যেহেতু রেকর্ড ক্লাস, বাড়তি কথা বলার সময় নেই। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। ঠিক আছে না? আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্কিং এগুলো হচ্ছে শিখন ফল। তোমরা শিখন ফলগুলো একটু দেখবে, আর এমসিকিউর জন্য এই পার্টটা একটু পড়বে। আমিও বলবো এমসিকিউর জন্য কোনটা কোনটা আসবে দাগাই দিব, তবে এই পার্টটা একটু পড়লে বেশি ভালো হয়, কারণ এইখানে হচ্ছে যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে অথবা যেগুলো ইম্পর্টেন্ট ওই এমসিকিউগুলো একটু দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমেই শুরু করতেছি আমাদের প্রথম টপিক ডেটা কমিউনিকেশন। ঠিক আছে, ডেটা কমিউনিকেশন দিয়ে আমরা শুরু করতেছি। ডেটা কমিউনিকেশন থেকে কি আসতে পারে অথবা ডেটা কমিউনিকেশন কি? দেখো, কমিউনিকেশন কথাটা আসছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, মানে কিছু আদান প্রদান করা। তুমি যখন কিছু আদান প্রদান করবা তখনই কমিউনিকেশন হবে। এই যে আমি এখন তোমার সাথে তথ্যের আদান প্রদান করতেছি, কথাবার্তার আদান প্রদান করতেছি, তাহলে এই আদান প্রদান করতেছি দেখে তোমার সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে। ঠিক আছে? হইতে পারে একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। ঠিক আছে? আচ্ছা, তো আদান প্রদান করতে হবে, তাহলে এইটা একটা ডিভাইস মনে করো, এটা আরেকটা ডিভাইস, অথবা এটাকে একটা স্থান মনে করো, এটা আরেকটা স্থান, এটা একটা কম্পিউটার মনে করো, এটা আরেকটা কম্পিউটার। যাই হোক না কেন, এখান থেকে যখন অন্য স্থানে, অন্য কম্পিউটারে, অন্য ডিভাইসে তুমি তথ্যটা আদান প্রদান করবা, তখন সেটাকে ডেটা কমিউনিকেশন বলে। কমিউনিকেশন মানে আদান প্রদান। আমরা ডেটার আদান প্রদান করবো এখানে। ডেটার তথ্য একই জিনিস না, তবুও ধরে নিচ্ছি ডেটার তথ্য একই জিনিস। আমি আবারও রিপিট করতেছি, ডেটার তথ্য আলাদা জিনিস। তথ্যর ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। ঠিক আছে? মনে করো ডেটাগুলো একসাথে তথ্য হচ্ছে, তাহলে আমরা ঘুরে ফিরে তথ্যর আদান প্রদান করতেছি। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে তথ্যর আদান প্রদান করাকে কি কমিউনিকেশন বলে? ডেটা কমিউনিকেশন বলে। এই সংজ্ঞাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা 1 নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে। আমি একটু দাগাই দিচ্ছি, তোমরা দেখো। একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে, যে কথাটা আমি বললাম, অথবা একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা একটি স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করাকে ডেটা কমিউনিকেশন বলে। আর উদাহরণ কি? এই যে এগুলো তোমরা জানো, ইমেল, SMS, ফোন কলস, এগুলো হচ্ছে ডেটা কমিউনিকেশনের উদাহরণ। ঠিক আছে? 1 নম্বরের জন্য, ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, পাশে ক লিখে রাখতে পারো। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা দেওয়া আছে। এই কথাবার্তাগুলো আমি তোমাকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছি। একটা নোট দেওয়া আছে, মডুলেশন ডিমডুলেশনের পূর্ণরূপ, এটা আমি তোমাকে ব্যাখ্যা দিচ্ছি। ঠিক আছে? মানে এই নোটটা কি তুমি মাথায় রাখবা, এই নোটটা দেওয়া হয়েছে এমসিকিউর জন্য, মানে এমসিকিউর জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটার জন্য। ঠিক আছে? একটু দুঃখিত। আসো, নোটটা একটু আমরা দেখি, খেয়াল করি নোটটা দেখি, মানে নোটটা কেন দেওয়া হয়েছে সেটা এটাতে বুঝে, বাকি সবগুলো নোট তুমি বুঝে যাবো অটোমেটিক। দেখো, আমরা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাবো, আমার ডিভাইসটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কথা বলবে বা সে কমিউনিকেশন করবে, অথবা তার মধ্যে যে ডেটাগুলো উৎপন্ন হবে সেগুলো ডিজিটাল সিগন্যাল। আমাদের ডিজিটাল ডিভাইসে যে ডেটাগুলো উৎপন্ন হয় এগুলো এরকম একটা ডিজিটাল সিগন্যাল, যেটার অবস্থা থাকে দুইটা। আমরা ডিজিটাল ডিভাইসে পড়বো, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে লো ভোল্টেজ। মানে এই যে 1 0 1, হাই ভোল্টেজ বা উপরের অংশটাকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, লো ভোল্টেজটাকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ডিজিটাল ডিভাইসের ডেটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা একটা ডিজিটাল সিগন্যাল। কিন্তু খেয়াল করো, ডিজিটাল সিগন্যালটা যখন ডিজিটাল ডিভাইস থেকে বের হয়ে খালি রাস্তা দিয়ে গমন করবে, তখন তো সেটা ডিজিটাল থাকবে না। ডিজিটাল রাস্তা, খালি রাস্তাটা তো ডিজিটাল না, খালি রাস্তায় তো ডিজিটাল সিগন্যাল যাতায়াত করতে পারবে না। তখন খালি রাস্তায় তোমার সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হবে। অ্যানালগ মানে তরঙ্গের মাধ্যমে। আমার কথাটা এখন কিন্তু যেটা উৎপন্ন হচ্ছে সেটা এক ধরনের তরঙ্গ। এই গলা তরঙ্গ মানে কি? ধরো আমরা ছোটবেলায় পড়ছিলাম, ওই যে ঢেউ আমাদেরকে উদাহরণ দিত। মানে ঢেউ বলতে ওই এগুলো পানির কণা একটা কণা আরেকটা কণাকে ধাক্কা মেরে সামনের দিকে আগাইতো। আমার কথাটাও যেটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু বাতাসের কণাকে ধাক্কা মারতেছে। তাহলে ডিজিটাল সিগন্যাল ডিজিটাল ডিভাইসে কাজ করবে, বের হয়ে গেলে সেটা অ্যানালগ হয়ে যাবে। এই অ্যানালগ সিগন্যালটাই কার কাছে যাবে? এই ডিজিটাল ডিভাইসটার কাছে যাবে। আবার এখানে গিয়ে ডিজিটাল ডিভাইসের জন্য অ্যানালগ সিগন্যালটা আবার ডিজিটালে রূপান্তরিত হবে। তাহলে দেখো, এখানে ডিজিটাল সিগন্যালটা অ্যানালগে রূপান্তরিত হচ্ছে, এক ধরনের প্রক্রিয়া। অ্যানালগ সিগন্যালটা ডিজিটালে রূপান্তর হচ্ছে, এটা আরেক ধরনের প্রক্রিয়া, উল্টা প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়ার নাম আছে, একটাকে বলে মডুলেশন, একটাকে বলে ডিমডুলেশন। আবার এই দুইটা কাজ করে দুইটা অংশ, দুইটা যন্ত্র। ওই দুইটা যন্ত্রকে আবার একত্র করে একটা নামকরণ করা হয়, ওই দুইটার জন্য আবার একটা সার্কিট কাজ করে। এগুলো এমসিকিউতে আসতে পারে, আমি তোমাকে এখন ক্লিয়ার করতেছি। আমাদের মোবাইলে ইন্টারনালি একটা মডেম থাকে মনে করো। ওই মডেমটার কাজ কি? মডেমটার কাজ হচ্ছে আমাদের এই ডিজিটাল সিগন্যালটাকে কিসে রূপান্তর করা? অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আসো, মডেমকে যদি আমি ভাঙি,
মডেমে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যামো আর একটা হচ্ছে ড্যাম। এই অ্যামোটা রিপ্রেজেন্ট করে মডুলেটরকে, মডুলেটর, আর এই ড্যামটা রিপ্রেজেন্ট করে ডিমডুলেটর। দুইটা অংশ, ভিতরে দুইটা যন্ত্র আছে, একটা নাম মডুলেটর, একটা নাম ডিমডুলেটর। মডুলেটরটা কি করে, এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে রূপান্তর করে। তাহলে মডুলেটরটার কাজ হচ্ছে ডিজিটালকে অ্যানালগ করা, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় মডুলেশন। এই প্রক্রিয়াটাকে বলা হয় মডুলেশন। মডুলেশন কি করে, ডিজিটালকে অ্যানালগে নেয়, আর এই মডুলেশন করার জন্য একটা সার্কিটের ব্যবহার করা হয়, সেই সার্কিটটাকে বলা হয় ডিএসি সার্কিট, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে, সেম ভাবে এই অ্যানালগ সিগন্যালটা যখন আবার এদিকে যায়, তখন সেটা ডিমডুলেটরে যে যন্ত্রটা আছে, সেই ডিমডুলেটর যন্ত্রটা সেটাকে ডিমডুলেশন করে। বড় ছোট মিক্স করতেছি, দুঃখিত এটার জন্য। আর যেটার জন্য ডিমডুলেশন মানে কি, অ্যানালগটা আবার ডিজিটালে কনভার্ট হওয়া। আর এটার জন্য যে সার্কিটটা কাজ করে, আশা করি তোমরা বুঝতেছো, সেটাকে এডিসি সার্কিট বলে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, মডেম কি, এটা অলরেডি আসে খ নাম্বারের জন্য। মডেম কি ব্যাখ্যা করো, তখন বলবা মডেম কথাটা মডুলেটর এবং ডিমডুলেটরের সমন্বয় তৈরি। এখানে মডুলেটর একটা যন্ত্র, ডিমডুলেটর একটা যন্ত্র। মডুলেটর কাজ হচ্ছে মডুলেশন করা, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করা, যার জন্য ডিএসি সার্কিটের ব্যবহার। আর ডিমডুলেটরের কাজ হচ্ছে ডিমডুলেশন, মানে অ্যানালগকে ডিজিটাল করা, যার জন্য এডিসি সার্কিটের ব্যবহার করে। বাস শেষ, 2 নম্বরের ব্যাখ্যা শেষ। তারপর তোমার আসবে মডুলেশন কি, 1 নম্বরের জন্য অলরেডি বোর্ডে আসছে করার জন্য। তখন তুমি মডুলেশন কি ব্যাখ্যা করবা। ঠিক আছে, মানে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। ডিমডুলেশন কি 1 নম্বরের জন্য আসে। তারপর কোন সার্কিট ব্যবহার করে, এটার পূর্ণরূপ এমসিকিউতে আসবে, অথবা কোনটা ব্যবহার করা হয়, কোনটা ব্যবহার করা এমসিকিউতে আসবে। ঠিক আছে, আর মডুলেটর ডিমডুলেটর কি কাজ করে সেটাও আসতে পারে। ঠিক আছে, একটা মডুলেশন করে, একটা ডিমডুলেশন করে। তাহলে এইগুলো ওই যে বক্সটাতে তুমি একটু লিখে নিবা। ঠিক আছে স্যার, আশা করি জিনিসটা বুঝতে পারছো, অত কঠিন কিছু না। এবার আসলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। দেখো, ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান, এটা আমি ক্লাসে ডিটেলসে ব্যাখ্যা করতে পারিনি, এখন একটু আমি ডিটেলসে বলার চেষ্টা করতেছি। দেখো স্যার, আমাদের এই যে যেটা এখন ব্যাখ্যা করেছি, আসলে সেটাই একটু বিস্তারিত ব্যাখ্যা করা। লেখাগুলো একটু কাটা কাটা কেন মনে হচ্ছে? আচ্ছা যাই হোক, আমি মুখে বলবো, সমস্যা নেই। তোমাদের বইতে আশা করি স্পষ্টভাবে দেওয়া আছে, এখানে একটু ভেঙে গেছে কথাগুলো। আচ্ছা দেখো, এটা হচ্ছে যে কি উৎস বা সোর্স, মানে আমাদের মোবাইলটা লেখা আছে উপরে, এটা আমাদের ডিভাইসটা, যেখানে টেক্সট উৎপন্ন হচ্ছে। আমাদের টেক্সটটা বা আমরা যে মেসেজটা লিখতেছি সেটা উৎপন্ন হচ্ছে। সেই মেসেজটা কিন্তু ডিজিটাল সিগন্যাল। এই যে দেখাচ্ছে, এই মেসেজটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা একটা ডিজিটাল সিগন্যাল। আমাদের মোবাইলে যে টেক্সটটা উৎপন্ন হচ্ছে, ঠিক একটা দিয়ে নিবা। এখন এই ডিজিটাল সিগন্যালটা যে রাস্তা দিয়ে যাবে, ওইখান দিয়ে ডিজিটাল সিগন্যাল যেতে পারবে না। এই জন্য একটা প্রেরক বা ট্রান্সমিটার আছে, যেটা ট্রান্সমিট করে, সেটার নাম হচ্ছে মডেম। মডেমটা কি করে দেখা, এখানে ডিজিটালকে অ্যানালগ করতেছে, আর যে প্রক্রিয়াটার নাম হচ্ছে মডুলেশন। এরপরে এই অ্যানালগ সিগন্যালটা এই যে দিক দিয়ে যেটা যাচ্ছে, দেখো অ্যানালগ সিগন্যাল, এটা অ্যানালগ সিগন্যাল, সেটা মাধ্যম বা মিডিয়াম হয়ে রাস্তা হয়ে যাচ্ছে। রাস্তাটা আবার 2 ধরনের হয়, একটা তারযুক্ত, একটা তারবিহীন, মানে তারওয়ালা তারবিহীন। ঠিক আছে, তার দিয়েও যেতে পারে, তারবিহীনও যেতে পারে। এরপরে মাধ্যমটা যাবে কার কাছে, প্রাপকের কাছে, প্রাপক বা রিসিভারের কাছে। সরাসরি গন্তব্যতে যাওয়ার আগে প্রাপকের কাছে আসবে। মনে করো গন্তব্য আর প্রাপক একই জিনিস। প্রাপকটা কি করবে, শুধু অ্যানালগটাকে গন্তব্য যেটা, মানে যে মোবাইলটা বা যে ডিভাইসটা আছে, ওইটার বোধগম্য রূপে নেওয়ার জন্য অ্যানালগটাকে আবার ডিজিটালে নিয়ে যাবে। সেটাও করবে কি, মডেম। আর এটাকে কি বলা হয়, ডিমডুলেশন বলা হয়। এটাই শুধু ব্যাখ্যা করেছে। উপাদান হচ্ছে কয়টা, 5টা। এই ব্যাখ্যাটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ট্রান্সমিশনের উদ্দেশ্যে যে ডিভাইস থেকে ডেটা পাঠানো হয় তাকে সোর্স বলে, যেমন দেওয়া আছে। সোর্স থেকে প্রয়োজনীয় পরিবর্তন করার মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ করে যে যন্ত্র করে, যেমন দেওয়া আছে মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ। যে আর মাধ্যম হচ্ছে যার মধ্য দিয়ে যাবে। আবার রিসিভার হচ্ছে মাধ্যম থেকে ডেটা গ্রহণ করবে, যে সেম মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ। গন্তব্য হচ্ছে যে ডিভাইসের উদ্দেশ্যে যাবে, কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। শেষ। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, এটা মাঝে মধ্যে ব্যাখ্যা করতে বলতে পারে, তখন তুমি তোমার মতো করে ব্যাখ্যা করি। ঠিক আছে, আচ্ছা ডেটা কমিউনিকেশনের সার্থকতা নির্ভর করে 3টা জিনিসের উপরে, ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস। ডেলিভারি মানে সঠিকভাবে ডেলিভারি করতে হবে। ধরো আমি একটা ডেটা পাঠাবো, আমাকে অবশ্যই সঠিকভাবে ডেলিভারি করতে হবে, সঠিকভাবে ডাটাটা ডেলিভারি করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সঠিক প্রান্তে, যার কাছে বলছে তাকেই পাঠাইতে হবে, সঠিক সময়ে পাঠাইতে হবে। ঠিক আছে, ধরো এটা একটা ছেলে,
এটা একটা মেয়ে। এখন এই ছেলেটা এই মেয়েটাকে প্রপোজ করতে যাচ্ছে, তখন সঠিকভাবে বলতে ওকে তো আই লাভ ইউ বলতে হবে, তাই না? ও তো আই হেট ইউ বলতে পারবে না। যদি আই হেট ইউ বলে তাহলে কি ওকে পছন্দ করবে? ওর সাথে ওর কমিউনিকেশন জীবনে হবে না। তাহলে সঠিকভাবে যে মেয়েকে পছন্দ করে ওই মেয়েকে পাঠাইতে হবে। তার মানে কি সঠিক প্রান্তে, সঠিক সময়। 20 বছর পরে গিয়ে যদি বলে এতদিনে তো বিয়ে করে বাচ্চা টাচ্চা হয়ে যাবে, তখন তার হবে না। তাহলে যদি ডেটা কমিউনিকেশন হতে হয় তাহলে 3টা জিনিস: ডেলিভারি, সঠিকভাবে আই লাভ ইউ কথাটাই বলতে হবে, আই হেট ইউ বলা যাবে না। সঠিক প্রান্তে ওই মেয়েটাকেই বলতে হবে। সঠিক সময়, সঠিক সময়কে আশা করি বুঝতেছো ভাইয়া, বেশি সময় এখানে নেওয়া যাবে না, সঠিক সময়ের মধ্যে পাঠাইতে হবে। তখনই ডেটা কমিউনিকেশন কি হবে? সার্থক হবে। তাহলে ডেটা কমিউনিকেশনের সার্থকতা নির্ভর করে কয়টা জিনিসের উপরে? 3টা জিনিসের উপরে: ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস। ঠিক আছে, একটু এক্সট্রা ইনফরমেশন। আচ্ছা, এটা কাটতে পারতেছেন এখানে, এখন বুঝলাম। আচ্ছা, এবার আসো ডেটা কমিউনিকেশনের দক্ষতা। এটা আমরা এখন পড়বো। দক্ষতা নির্ভর করে কিসের উপরে? সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ, এটার উপরে। এটা আমরা এখন দেখবো। আসুন, নোট উপাদান কয়টি আসতে পারে? উপাদান হচ্ছে 5টি। আসুন, আচ্ছা দেখো, ব্যান্ডউইথ, এরপরে ইম্পর্টেন্ট টপিক ব্যান্ডউইথ। তোমরা এটা স্টার দিয়ে রাখবা, মাথায় রাখবা, এটা থেকে একটা ক অথবা আমি খ অথবা আমি একটা এমসিকিউ পাবো। ঠিক আছে, একটা ক পেতে পারি, একটা খ পেতে পারি, অথবা একটা এমসিকিউ পেতে পারি। ঠিক আছে, আসুন আমরা ব্যান্ডউইথ শুরু করতেছি। আচ্ছা, শুরু করি। এখান থেকে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কাকে বলে। আচ্ছা, ব্যান্ডউইথ, এটার নামটাও মনে রাখো। একটা ব্যান্ডউইথ বলে, অথবা ব্যান্ড বলতে পারে, অথবা আরেকটা নাম লিখে রাখো, ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড, ডেটা ট্রান্সমিশন স্পিড। ভাইয়া, এটা একটা ডিভাইস, এটা আরেকটা ডিভাইস। তুমি যে ডেটা এখান থেকে এখানে স্থানান্তর করবা, স্থানান্তর একটা নির্দিষ্ট হারে করবা। হার মানে প্রতি সেকেন্ডে এতগুলো করে যাচ্ছে, ওই হারটাকেই বলা হয় ব্যান্ডউইথ। ঠিক আছে, এই জন্য আমরা এটার নাম আরেকটা নামকরণ করলাম ডেটা ট্রান্সমিশন স্পিড। আমি 3ভাবে প্রশ্ন করতে পারি: ব্যান্ডউইথ কি, ব্যান্ড কি, ডেটা ট্রান্সমিশন স্পিড কি। এখানেও আশা করি লেখা আছে, দেখো, ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ, ব্যান্ড কি, কাকে বলে। 2টা প্রশ্ন হতে পারে, ব্যাখ্যা করো। আচ্ছা, কি কাকে বলে যদি আসে তখন আমরা এই সংজ্ঞাটা দিব, ডেটা স্থানান্তর হারকে ব্যান্ডউইথ বলে। ঠিক আছে, অথবা আরেকটা আছে, হার বলতে তো বুঝাচ্ছি একক সময় একটি চ্যানেলের মধ্য দিয়ে যে পরিমাণ ডেটা প্রবাহিত হয়। চ্যানেল বলতে মনে করো একটা রাস্তা, একটা মাধ্যম, অথবা প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একই কথাগুলো রিপিট হচ্ছে। আচ্ছা, এরপর আসো, যেহেতু এটা একটা স্পিড, গতির কিন্তু নির্দিষ্ট একক থাকবে। সবকিছুর একটা একক থাকে। সময়ের একক হচ্ছে সেকেন্ড। যদি একটা বাস একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তখন ওর গতিকে আমরা এভাবে বলি যে ও এত কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, অথবা এত ms/1, এত মিটার পার সেকেন্ডে, এরকম অনেক কথাই আমরা উচ্চারণ করি। প্রত্যেকটা জিনিসের একটা একক থাকে। সেমভাবে ব্যান্ডউইথের একটা নির্দিষ্ট একক আছে। ব্যান্ডউইথে কি হয়? আমরা তো বিট ট্রান্সফার করি প্রতি সেকেন্ডে, এই জন্য ব্যান্ডউইথের এককটা হচ্ছে বিপিএস অথবা বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের এককটা হচ্ছে বিট পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তার পরিমাণকে কি বলে? বিপিএস বলে। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে। এই এমসিকিউতে এটা 2টা জিনিস ভাবে আসতে পারে, একটা হচ্ছে একক, আরেকটা হচ্ছে যে পুনরূপ। আমি যেভাবে লিখে দিচ্ছি তুমি এভাবে যদি নোট করো তাহলে আশা করি এমসিকিউগুলো একটু ক্লিয়ার হবে। একটা হচ্ছে একক, আরেকটা হচ্ছে কি? পুনরূপ। ঠিক আছে, আচ্ছা, এরপরে 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 1 মেগাবাইট সমান কিলো, মেগা, গিগা, টেরা। দেখো, আমরা যখন কিলোমিটার থেকে মিটারে হিসাব করি তখন আমাদের পার্থক্যটা 1000 করে। 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, আর এটার বেলায় যে পার্থক্যটা হয়, এখানে 1000 করে পার্থক্য হয় না, এখানে 1024 করে পার্থক্য হয়। কিন্তু হিসেবের সুবিধার্থে তুমি চাইলে 1000 ধরতেও পারো। আমরা যখন হিসাব করি, ধরো 1000 মানে 10 কিউব 1000, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আর আমরা জানি বাইনারিতে তো বেস 10 না, বাইনারি বেস 2, ওটা 2 এর পাওয়ার আকারে আসে। 2 এর পাওয়ার আকারে আসে, তো 2 এর পাওয়ার আকারে আসলে ওটা 1000-এর সাথে এরকম একটা 24 থাকে, শুধু বরাবর 1000 হয় না। ওই জন্য ওটা 1024 কিলোবাইট অথবা 1024 মেগাবাইট অথবা 1024 গিগাবাইট। তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে যে 1 কিলোবাইট সমান কত, 1 কিলোবাইট, আচ্ছা কিলোবাইট শেষে বাইট কত উচ্চারণ করা হয়েছে, তাহলে বাইট, আর 1 কিলো সমান কত? 1024, 1000-এর জায়গায় 1024 বসবে। এখন যদি কেউ জিজ্ঞেস করে 1 মেগাবাইট সমান কত, সেম ভাইয়া, মেগাবাইটের চেয়ে ছোট কিলোবাইট, তাহলে তুমি কিলোবাইটকে পাশে রাখবা আর পাশে বসে দিবা 1024। এখন কেউ যদি জিজ্ঞেস করে 1 গিগাবাইট সমান কত, 1024 রাখবা, কিন্তু গিগাবাইটের চেয়ে ছোট কিন্তু এখন কিলোবাইট না, গিগাবাইটের চেয়ে ছোট হচ্ছে কি? মেগাবাইট, তাহলে পাশে বসে দিবা মেগাবাইট। আবার মনে করো এই মেগাবাইট থেকে তোমার কিলোবাইটে যেতে হচ্ছে, তখন তুমি কি করবা সেটা একটু দেখো। মেগাবাইট থেকে কিলোবাইটে যেতে হচ্ছে, আচ্ছা 1024 মেগাবাইট, যেটাকে আমি এভাবে লিখতে পারি 1 মেগাবাইট।
ঠিক আছে, 1024-এর জায়গায় 1024 থাকুক, এই 1 মেগাবাইটের জায়গায় আমি আবার 1024 কিলোবাইট লিখতে পারি। আবার কিলোবাইট থেকে আমি বাইটে যেতে পারি, বাইট থেকে আমি বিটে যেতে পারি, অনেকভাবেই যাওয়া যায়। ঠিক আছে, তো এইটার ইয়াগুলো একটু দেখবে, জিনিসগুলো কিভাবে আমি রূপান্তরটা করে দিলাম, বা এগুলো তুমি ইজিলি রূপান্তর করতে পারবে। তাহলে আশা করি এগুলো পারবে। আরেকটা জিনিস দেখো, কি কাকে বলার আনসার আমরা নিলাম, যদি ব্যাখ্যায় আসে এখান থেকে সংজ্ঞা, এটার এককটা অ্যাড করব, এটা আমার খাতা, সংজ্ঞা একক অ্যাড করে পরের প্যারাতে লিখবো ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করায়। দেখো আমরা নর্মালি গতিকে 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কম, মাঝারি, বেশি। ঠিক আছে, এই ন্যারো ব্যান্ড হচ্ছে কম, ন্যারো ব্যান্ড হচ্ছে ন্যারো মানে তো আমরা নর্মালি চিপা বুঝি, তো এই দিক দিয়ে ভাই অত স্পিডে যাতায়াত করতে পারবে না। ভয়েস আরেকটু বড়, ওইটা দিয়ে আরেকটু স্পিডে যাতায়াত করতে পারবে। ব্রড মানে বড় বোঝাচ্ছে, তাহলে ওদিক দিয়ে মনে করে যেহেতু খালি ব্রড রাস্তা, ওর দিক দিয়ে খুব স্পিডে যাতায়াত করতে পারবে। তাহলে সবচেয়ে বেশি স্পিডটা ব্রড, তারপরটা তার চেয়ে একটু কম হলে ভয়েস, তার চেয়ে একদম কম হলে সেটাকে ন্যারো ব্যান্ড বলে। ঠিক আছে, তো এটার জন্য ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ডের জন্য তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো ব্যাখ্যা বললে এই 3টা দিবে, এই 3টা থেকে একটা একটা লাইন দেবে, সেই লাইনগুলো কি দেখো, এগুলো তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা এটা দেখাই। আচ্ছা ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের গতিটা মনে রাখবা 45 থেকে 300 বিপিএস, এটা এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা সাধারণত ধীর গতি মানে কম গতি। গুড। ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি মনে রাখতে পারলে ভালো, 300 থেকে 400 হার্টজ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে, কোথায় কোথায় ব্যবহার করা হয়, মেইন ব্যবহার করে টেলিগ্রাফিতে, যেটা এমসিকিউতে বারবার রিপিট হয়। ঠিক আছে, আচ্ছা বা এগুলো একটু আমি দেখবো। ভয়েস ব্যান্ডের গতি হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস, অবশ্যই দেখবে এমসিকিউর জন্য, এটা এমসিকিউতে আসবে। একটু দ্রুত গতি, কার চেয়ে, ন্যারো ব্যান্ডের চেয়ে। এটি সাধারণত ভয়েস মানে কথা, তার মানে এটা কোথায় ব্যবহার করে, টেলিফোনে বেশি ব্যবহার করে, এমসিকিউতে বেশি আসে। তারপরে এছাড়াও কম্পিউটার থেকে প্রিন্টারে, কার্ড রিডারে, অথবা কম্পিউটার টু কম্পিউটার ডেটা আদান প্রদানের জন্য আমরা কাকে ব্যবহার করি, ভয়েস ব্যান্ডকে ব্যবহার করি। ফ্রিকোয়েন্সি দেখবো 2000 থেকে 3600 পর্যন্ত, 200 থেকে 3600 পর্যন্ত। আর ব্রডব্যান্ডেরটা 1 MBPS এর কম, 1 GBPS এর বেশি। 1 GBPS এর বেশি কথাটা হয়তো লেখা হয় না, 1 MBPS থেকে 1 MBPS থেকে বেশি 1 GBPS থেকে কম হয়ে থাকে। ঠিক আছে, 1 MBPS থেকে বেশি 1 GBPS থেকে কম হয়ে থাকে। ডিএসএল, ডিজিটাল সাবস্ক্রাইবার লিঙ্ক, তোমরা ডিএসএল এর 15 বইটা মনে রাখবা, ডিজিটাল সাবস্ক্রাইবার লিঙ্ক আসলে ওটাই দেখাবা। তারপর রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, এখানে কাকে ব্যবহার করা হয়, ব্রডব্যান্ডকে ব্যবহার করা হয়। আর এটার ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিটা মনে রাখবা, যেটা দেওয়া আছে 1 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা আর এখান থেকে তোমার যেটা নোট দেওয়া আছে দেখো, বিপিএস, বড় বিপিএস, ছোট বিপিএস মানে নর্মালি বিট পার সেকেন্ডকে বোঝায়, আর বড় বিপিএস বলে বাইট পার সেকেন্ডকে বোঝায় নর্মালি। ব্যান্ড কি দেওয়া, স্পিডটা 1 বাইট 1 MB 1 টিবি সমান কত, প্রকারভেদ, স্পিড, উদাহরণ, সবগুলোই তোমার মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এই যে এটা একটু দেখতে পারো, একটু আমি তুলনার বিষয়টা দেখাই, সব কিছু না দেখে এটা দেখলেও পারো। গতি কোনটা অবশ্যই ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে গতিটা 3 স্টার দিবা, ব্যবহার 3 স্টার দিবা, গতি ব্যবহার 3 স্টার দিবা। প্রেরিত ডেটা কি, ন্যারো ব্যান্ড শুধু টেক্সট, এখানে ভয়েস লেখার সাথে সাথে আমি কি পাঠাইতে পারি স্যার, ওই হচ্ছে যে আপনার অডিওটাও পাঠাইতে পারি, ভয়েস। আর এখানে এগুলোর পাশাপাশি ইমেজ এবং ভিডিও পাঠাইতে পারি, কারণ এটা গতিটা যেহেতু বেশি। এই যে এখানে আবার দেওয়া আছে 1 MBPS থেকে বেশি, 1 GBPS থেকে কম। ফ্রিকোয়েন্সি মনে রাখতে পারলে ভালো, আর না পারলে তো কিছু করার নেই। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো। কসমও দেখো, ডাটা কমিউনিকেশন কাকে বলে বলছি, মডুলেশন, ডিমডুলেশন, ব্যান্ডউইথ, ব্যান্ড, বিপিএস, ডেটা ট্রান্সমিশন স্পিড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড সবই কিন্তু বলা হয়েছে। ডেটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি তুমি জানো, কমিউনিকেশন কি ব্যাখ্যা করতে পারবে আশা করি, কাকে বলে, তারপর দরকার উপাদানগুলো লিখে দিও। ট্রান্সমিশন স্পিড কি, কত প্রকার, তুমি মাত্র বললাম। ন্যারো ব্যান্ড কি ব্যাখ্যা করো। ঠিক আছে, এমসিকিউগুলো তিনটা আসে। আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দুঃখিত। আচ্ছা এই বক্সটা থেকে তুমি এই বক্সটার 4টি ইম্পর্টেন্ট মনে রাখতে পারলে ভালো, কিন্তু সব আমি মনে রাখতে বলবো না, কিন্তু পরীক্ষা আসলে কোনটা আসলে আসে বলা যায় না, তবে কিছু ইম্পর্টেন্ট আছে। যেমন স্ট্রিমিং ভিডিও, ফোন কল, ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, সেটা 0.5 MBPS, এটা অবশ্যই দাগায় রাখবে। তারপর ওয়েব ব্রাউজিংটা একটু দাগায় রাখতে পারো, ইমেলটা একটু দাগায় রাখতে পারো, কাছাকাছি কিন্তু ফোন কল, ওয়েব ব্রাউজিং, এটা তিনোটাই 0.5। এবার আসো ভিডিও কনফারেন্সিং 1 MBPS, স্ট্রিমিং এইচডি দেখো এইচডি বললে সেটা নর্মালি 4 MBPS হয়, অনেক বইতে 7 MBPS দেওয়া আছে, কিন্তু নর্মালি তুমি মাথায় রাখবা এইচডি বললে 4 MBPS হয়। ঠিক আছে, তো কিছুটা মনে রাখা কিন্তু সহজ হইলো আমাদের। এইচডি বললে 4 MBPS, আর এটা ছাড়া ওই ভিডিও কনফারেন্সিং বলে 1 MBPS। সেম ভিডিও কনফারেন্সিং এর মধ্যে স্ট্রিমিং মুভি বলে শুধু 0.5 বেড়ে যাচ্ছে, আর ইমেল, ওয়েব ব্রাউজিং, ভিওআইপি 0.5 MBPS। ঠিক আছে, আচ্ছা একটু দেখবে
এগুলো যেগুলো দাগাই দিছে অবশ্যই দেখবে। এবার আসো আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। এইচডি ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যান্ডউইথ কত, ব্যবহৃত ব্যান্ডউইথ কত? আমরা মাত্র দেখছিলাম মনে হয় ব্যান্ডউইথ হচ্ছে 4 Mbps। আচ্ছা, মজার একটা এমসিকিউ, কোনো মাধ্যম দিয়ে 15 সেকেন্ডে 4500 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ভাই ব্যান্ডউইথ বলুক ব্যান্ড বলো, ব্যান্ড চাইছে মানে কি? আমরা জানি ব্যান্ডউইথ বা ব্যান্ড হিসাব করায় কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। তাহলে এখানে আমাকে হিসাব দিয়েছে 15 সেকেন্ডে 4500, তাহলে 1 সেকেন্ডে কত? 4500 ভাগ 15, তাহলে কত আসে? 300। তাহলে 300 বিট পার সেকেন্ড, কিন্তু এমবিপিএস হিসেবে দেওয়া আছে, এমবিপিএস না, যদি বিট এটা 300 বিপিএস হবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা কেন বাদ দিয়ে দিলাম? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? কোনটা? 1 Mbps এর অধিক। একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ড এতগুলো ডাটা। আচ্ছা, 10 সেকেন্ডে যদি যেহেতু এতগুলো ডাটা যায়, তাহলে আমাকে কি বের করতে বলছে? ব্যান্ডউইথ বের করতে হলে 1 সেকেন্ডে লাগবে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দিব। তো 10 দিয়ে ভাগ দিয়ে দিলে কি থাকে দেখো, একক, দশক, শতক, সহস্র, 10,000 বিপিএস। এই যে 10,000 বিপিএস, 10,000 বিপিএস হবে, কারণ বিট বলছে, এই জন্য 10,000 বিপিএস হবে, এগুলো বিপিএস হবে। এখানে একটা এমবিপিএস চলে আসে। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ বলে। ডেটা কমিউনিকেশন কি? মাধ্যমবিহীন তারের প্রবাহ না, তথ্যের প্রবাহ, দুঃখিত, শুধুমাত্র তার যুক্তি না, দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। আমরা কিন্তু পড়ছি। দেখো এই এমসিকিউতে কয়বার আসে? কুমিল্লা বোর্ড টেস্ট, ঢাকা বোর্ড 17, বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? যশোর বোর্ড 17 ব্যান্ডউইথ। ঠিক আছে স্যার? আচ্ছা, তারপর ফোন কল ভিওআইপি দিনাজপুর বোর্ড 2023, কত আমরা পড়ছি মনে হয় 0.5 Mbps। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, দেখো কম্পিউটার থেকে প্রিন্টারের কথা বলছে, আর ন্যারো ব্যান্ড না। কম্পিউটার থেকে প্রিন্টার বললে সেটা হচ্ছে কি? ভয়েস ব্যান্ড, ঠিক আছে? সেটা হচ্ছে কি? ভয়েস ব্যান্ড। আর যদি আমি ডুপ্লেক্স মোডের কথা একটু বলি, কোন ডুপ্লেক্স হবে? কম্পিউটার থেকে প্রিন্টার, এটা হবে যে সিমপ্লেক্স, ঠিক আছে? কম্পিউটার থেকে প্রিন্টার একমুখী, প্রিন্টার থেকে কম্পিউটার কাছে কিছু আসতেছে না। যদি প্রিন্টার থেকে কম্পিউটার কাছে আসতো তখন হয়তো হাফ ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স হওয়ার একটা সম্ভাবনা ছিল, ঠিক আছে? আচ্ছা, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড টেলিগ্রাফে ব্যবহৃত হয়, সরি টেলিফোনে ব্যবহার হয়। টেলিগ্রাফ হবে যদি ন্যারো ব্যান্ড বলা হয়। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট, তাহলে 1 সেকেন্ডে তুমি হিসাব করতে পারবে আশা করি, ঠিক আছে? 1800 বিট পার সেকেন্ড হবে, 5 18 90, 5 10 50 5 ঠিক আছে। একটি চ্যানেলের মধ্যে দিয়ে 10 সেকেন্ডে সেম প্রশ্নটা রিপিট। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড 45, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ 9600 বিপিএস। নিচের কোনটি ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়? আমরা জানি টেলিগ্রাফি, এই টেলিগ্রাফ যেটা আছে সেটাতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? এটা আগেও আসছে, দেখছি আমরা। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ব্যান্ডউইথ কি আমরা জানি। আসে এবার ডেটা ট্রান্সমিশন মেথড। আচ্ছা, এখান থেকে আরেকটা এমসিকিউ আসছে, আমি লিখে রাখছিলাম কোন বোর্ডে। আচ্ছা, ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপরে? ঠিক আছে, ব্যান্ডউইথ নির্ভর করে কিসের উপরে? ব্যান্ডউইথ নির্ভর করে অবশ্যই মাধ্যমের উপরে, ঠিক আছে? মাধ্যমের যে রাস্তা, ওই রাস্তা যদি ভালো হয় ব্যান্ডউইথ বেশি হবে, রাস্তা খারাপ হলে ব্যান্ডউইথ কম হবে। তাহলে ব্যান্ডউইথ নির্ভর করে মাধ্যমের উপরে। যদি মাধ্যমের এমসিকিউটা হয়তো আসবে, তো আমি লিখে রাখছি আর। ডেটা ট্রান্সমিশন মেথড, দেখো কি কি প্রশ্ন হতে পারে। ডেটা ট্রান্সমিশন মেথডটাকে কি, কাকে বলে, ব্যাখ্যা করো। যদি কি প্রশ্ন আসে তখন ট্রান্সমিশন মেথডটা কি বা কাকে বলে সেটা আমি দিব। ডেটা মানে ডেটা, ট্রান্সমিশন মানে স্থানান্তর, মেথড মানে কি? পদ্ধতি। তাহলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন বলতে অনেক কিছু লেখা আছে, এখানে আরেকটা অন্যভাবে বলা যায়, সেটা একটু মনে রাখতে পারো। ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকে, এই পদ্ধতিকে মেথড বলে। মানে একটু গুছাই লিখছে, একটা পদ্ধতি থাকে সুনির্দিষ্ট, এটাকে মেথড বলে। কয় প্রকার? 2 প্রকার, একটা নাম প্যারালাল, একটা নাম সিরিয়াল। একটা নাম প্যারালাল, একটা নাম সিরিয়াল। আচ্ছা, সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করে আমরা দেখব। আগে প্যারালাল সিরিয়াল নিয়ে একটু কথা বলি। প্যারালাল কি, সিরিয়াল কি? প্যারালাল তো বুঝতেছো আশা করি। স্যার এখান থেকে দেখাই একবারে, এই যে এই দুইটা যেহেতু দেওয়া আছে এখান থেকে দেখাই, কিছু লেখা আছে তোমাদেরকে দাগাইও দিই। আসো, প্যারালাল মানে ভাইয়া আলাদা আলাদা রাস্তা হবে। এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, আলাদা আলাদা রাস্তা দিয়ে যাচ্ছে। প্যারালাল বা সমান্তরাল, তারা সমান্তরাল, একে অপরের সমান্তরাল। আর সিরিয়াল মানে কি? এই যে সিরিয়াল, এখানে কিভাবে ডাটা যায় দেখো। প্রথমে 0টা যাবে, তারপরে এই 1টা যাবে, তারপরে এই 1টা যাবে, তারপরে এই 0টা যাবে, এইভাবে একটা একটা করে যাচ্ছে। তাহলে এখানে একটি একটি করে বিটে স্থানান্তরিত হয়, তাকে সিরিয়াল বলে। এভাবে মনে করো না যে ভাইয়া আমরা একটা ডাক্তারের কাছে গেলাম, সিরিয়াল নিয়ে বসে আছি, একজন একজন করে যাচ্ছি। কেউ একজন আমাদেরকে ডাকতেছে কম্পাউন্ডার, এর সিরিয়াল আপনি যান, এর সিরিয়াল আপনি যান, একজন একজন করে যাচ্ছি, তখন সেটাকে কি বলে? সিরিয়াল ট্রান্সমিশন বলা হয়। আর যদি ভাইয়া যে একই সাথে সবাই গমন করতেছে আলাদা আলাদা লাইন দিয়ে, তখন সেটাকে কি বলা হয়? প্যারালাল বলা হয়, ঠিক আছে? দেখো, সমান্তরাল ডেটা ট্রান্সমিশন একাধিক চ্যানেলের মাধ্যমে একই সাথে একাধিক বিট একই সাথে
মনে রাখবে একই সাথে একাধিক চ্যানেলের মাধ্যমে একাধিক ডেটা বিট প্রেরণ করা হয়। প্রতিটি চ্যানেল একই সময়ে একটি বিট বহন করে। প্রতিটি চ্যানেলে কিন্তু আবার একটা করে বিট যাচ্ছে, হয়তো 0 অথবা 1 বিট। আশা করি জানো বিট মানে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট এটাকে সংক্ষেপে বিট বলে। এই যে 0 1 এগুলোকে বিট বলে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরাল ডেটা স্থানান্তর করলে তাকে সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। বাস আমরা সংখ্যা পর্যন্ত মনে রাখলাম। আর যদি যে ট্রান্সমিশন ডেটা তথ্য পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা ব্যাখ্যা আমরা পড়বো। ব্যাখ্যা বলতে কোনটা ভালো হবে, প্যারালাল ভালো হবে নাকি সিরিয়াল ভালো হবে, বা কোনটা কোন সময় কাজে লাগে। দেখো প্যারালাল খরচ বেশি হবে, প্রথম কথা এটার খরচ বেশি যদি পার্থক্য করতে হয়। এটার খরচ কেন বেশি, আলাদা আলাদা রাস্তা ব্যবহার করা হয়। আর সিরিয়ালটার খরচ কম, কারণ কি একটা রাস্তা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর গতি, সময়। এটার সময় কম লাগবে, এটার সময় বেশি লাগবে। কারণ তুমি একটা জিনিস খেয়াল করছো, এখানে কেউ একজন যদি বলে, ধরো এটা রেস, সবাই এখানে রেসের জন্য দাঁড়াইছে, কেউ একজন এখানে আসে গুলি নিয়ে, গুলিটা মারলো, মারার সাথে সাথে সবাই একই সময় কিন্তু চলে যাবে। তাহলে এটাতে গতি বলতে এটাতে সময়টা কম লাগবে ডাটাগুলো আদান প্রদানের জন্য। কিন্তু এইটাতে একজন, ওই যে মনে করো একজন সেম গুলি মারতেছে অথবা কম্পাউন্ডার ডাকতেছে, এটা ডাকলে একজন করে যাবে, তাহলে এটাতে সময়টা কি লাগবে, বেশি লাগবে। তো দুইটা জিনিস আমরা বুঝলাম, সময় কম এবং সময় বেশি লাগবে। আচ্ছা, তারপর আসো, তারপর কি আর কিছু বলা যায় কিনা আমরা দেখি। তারপর হচ্ছে স্যার, এটা নর্মালি কাছাকাছি স্থানের জন্য এটা ব্যবহার করা হয়, এটা দূরবর্তী স্থানের জন্য ব্যবহার করা হয়। কারণ দূরবর্তী স্থানে এটা ব্যবহার করা হলে খরচ অনেক বেড়ে যাবে, যেহেতু আলাদা আলাদা রাস্তা। আর এটা ব্যবহার করে কিসের জন্য, কাছাকাছি স্থান, দূরবর্তী স্থানের জন্য। আর এটা ব্যবহার করে কিসের জন্য ভাইয়া, তোমার হচ্ছে যে কাছাকাছি স্থানের জন্য, মানে দূরবর্তী স্থানে এটা ব্যবহার করা হয়। আর যদি স্বল্প দূরত্ব হয় তখন এটাকে ব্যবহার করা হয়। এটার স্পিডটা বেশি হয়, এটার স্পিডটা কি হয়, কম হয়। স্পিড বেশি কেন, সবাই খুব দ্রুত চলে যেতে পারতেছে, এটাতে ওয়েট করে করে যেতে হচ্ছে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, আর এটাতে একই সাথে সবাই চলে যায়, এটাতে একজন করে যায়। এখানে 8টা বিট থাকলে 8টা রাস্তা থাকে, মানে n সংখ্যক বিট থাকলে n সংখ্যক রাস্তা থাকে। এটা তোমরা চাইলে একটু লিখে নিতে পারো, এখানে সুন্দরভাবে কথাটা আছে। দেখো স্যার, এই ট্রান্সমিশনে 8টি বিট, 16টি বিট বা 32টি বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে। সাধারণত কম্পিউটার অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশে তথ্য আদান প্রদানে কাকে ব্যবহার করে, প্যারালাল। কম্পিউটার অভ্যন্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য প্যারালাল সিস্টেম ব্যবহার করে, যেটাকে কম্পিউটার বাস বলে। প্যারালাল কেন ব্যবহার করে তুমি আশা করি বুঝতেছো। কম্পিউটার এই পাশ থেকে ওই পাশে যাতে দ্রুত তথ্যগুলো যেতে পারে এবং যাতে কম্পিউটার দ্রুত প্রসেস করতে পারে। আর জায়গা মানে খুব স্বল্প জায়গায় হচ্ছে কাছে, কিন্তু বেশি দূরত্ব কিন্তু হইতো না। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে পাঠাইতে হলে তখন সিরিয়াল, আর কম্পিউটার অভ্যন্তরে কাছাকাছি হলে তখন প্যারালাল। দূরত্ব বেশি হলে এই পদ্ধতি অনেক তার লাগে, এই জন্য ব্যয়বহুল। কোথায় তার বা কেবল ইউএসবি পোর্ট, প্রিন্টারে ডাটা পাঠানোর জন্য প্যারালাল পদ্ধতি ব্যবহার করা হয়। ইউএসবি পোর্ট, ইউএসবিটা মনে রাখবেন, ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটার পুনরূপটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, ঠিক আছে। আর এটা কোথায় ব্যবহার করা হয়, একটি করে বিট পাঠানো। এখানে প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য আলাদা আলাদা ক্লক পালস ব্যবহার করে। আমি ক্লিয়ার করে দিচ্ছি ক্লক পালস কি। এটা সাধারণত দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য ডেটার পরিমাণ তুলনামূলকভাবে কম হলে। ক্লক পালস কি, দেখেন এইখানে যে ডেটাগুলো দাঁড়াই আছে, একটা ক্লক পালস মানে একজন গুলি মারার সাথে সাথে সবাই চলে যাচ্ছে, তাহলে এখানে একটি ক্লক পালসে সবাই চলে যায়। ক্লক পালস মানে ওইটা মনে করেন। আসলে ক্লক পালসটা কি, ক্লক পালস বলতে এর এখানে দাঁড়াই আছে একটা পালস বা একটা ভোল্টেজ জেনারেট হয়, এটা হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ, এরকম একটা ভোল্টেজ। যে ভোল্টেজটা দেখে ওরা বুঝে যে ওদের এখন যেতে হবে, সহজ কথা একদম, ঠিক আছে। এটা হচ্ছে ক্লক পালস, যেটা জেনারেট হইলে এরা কি করে যায়। এখানে একটি ক্লক পালস মানে একটা গুলিতে সবাই যায়, তাহলে একটি ক্লক পালসে সব ডেটা আদান প্রদান। যে এখানে ওই কম্পাউন্ডারটা যে ডাকতেছে ওইটাই ক্লক পালস মনে করেন, ওইটাই হাই ভোল্টেজ মনে করেন, ওইটাই লো ভোল্টেজ মনে করেন। একটি ক্লক পালস জেনারেট হলে সবাই তো যাচ্ছে না, একজন করে যায়। এই জন্য বলে যে প্রতিটি বিট ট্রান্সমিশনের জন্য মানে একটা বিট যাওয়ার জন্য একটা ক্লক পালস লাগে। আসেন ব্যাখ্যাটা দেখবেন, এই সেম ব্যাখ্যা যেটা আমি বললাম। এবার আসেন, এই যে সিরিয়ালে ডেটা যাবে, এই ডেটাটা কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, অথবা এখানে একটা সময় নিয়ন্ত্রণ করার দরকার আছে, ঠিক আছে। তাদের মধ্যে কোনো একটা সমন্বয়ের দরকার আছে। এই জিনিসটাকে বলে বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন কি, কাকে বলে আসতে পারে, এখানে একটা জিনিস খুব সুন্দরভাবে বোল্ড করে দেওয়া আছে। এটা মানে হচ্ছে সময় নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এটা কাকে বলে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের দরকার আছে। এটাকে বিট সিনক্রোনাইজেশন বলে। এটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এটা থেকে খ এমসিকিউ আসতে পারে, এটা থেকে মূলত ক আর এমসিকিউ আসতে পারে। তবু আমরা দেখব মাঝে মধ্যে খ এটা থেকে দিতে পারে, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস যা আছে এইগুলো তোমরা পড়বে,
এগুলো পড়বে, এগুলো পড়াচ্ছে আমার মতে, এইগুলো পড়াচ্ছে তবু পড়বে যা যা আছে। এই জিনিসটা ভালো মতো পড়ো, এই পার্থক্যটা পড়লে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ওইখানে ইনফরমেশনগুলো। আর আইসোক্রোনাসটা আমি ক্লিয়ার করে দিব। দেখো সিরিয়াল, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, সেটা একটু আমরা দেখাই। অ্যাসিনক্রোনাস, ধরো এটা একটা ডিভাইস, এটা আরেকটা ডিভাইসে আমরা ডেটা পাঠাবো। অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলতেছি। ট্রান্সমিশনের পদ্ধতি, একটা পদ্ধতির নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস। তাহলে ডেটা যখন পাঠাচ্ছি, আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে কিবোর্ড মনে করো, আর এটা হচ্ছে তোমার ব্যবহৃত কম্পিউটারটা অথবা মোবাইলটা। কিবোর্ডে যখন একটা বাটন প্রেস করো, সেটা কম্পিউটারের কাছে আগে যায় প্রসেস হওয়ার জন্য, মানে সিপিইউর কাছে যায়, যাতে সে প্রসেস করতে পারে। আর সিপিইউর কাছে যখন যাচ্ছে, সিপিইউ বাইনারি ছাড়া কিছু বুঝে না। তাহলে তুমি যে এখানে এ বি সি যেটাই প্রেস করো না কেন, সেটা এখানে বাইনারি ফরম্যাটে যাচ্ছে। তাহলে এটা বাইনারিতে কনভার্ট হচ্ছে, যেটা এ প্রেস করার সাথে সাথে সেটা 8 বিটে কনভার্ট হয়। 8 বিটে কেন? আমরা হয়তো আজকে পড়ছি অনেকে ASCII 7, ASCII 8, খেয়াল করিও ASCII 7, ASCII 8। তো ASCII 8 এর সাহায্যে আমাদের কিবোর্ডে যতগুলো তোমার হচ্ছে যে চিহ্ন, বর্ণ, প্রতীক, অঙ্ক আছে, এগুলো প্রেস করলে এগুলো কয় বিটে কনভার্ট হয়? 8 বিটে কনভার্ট হয়। আর এই প্রতিটা চিহ্ন, বর্ণ যা যা আছে, এদেরকে আমরা কি বলতে পারি? একটা ক্যারেক্টার বলতে পারি। এজন্য বলা হয় এক ক্যারেক্টার সমান 8 বিট। এক ক্যারেক্টার সমান 8 বিট। এক ক্যারেক্টারকে আমি বাইটও বলতে পারি, কারণ এক বাইটও সমান কয় বিট? 8 বিট। ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, আমরা যখন ডাটা ট্রান্সফার করতেছি, প্রতিটা ক্যারেক্টার, এক ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার করতেছি। এ প্রেস করলে এ যাচ্ছে 8 বিট আকারে, বি প্রেস করলে বি যাচ্ছে। তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। এটা এখানে বলা হয়েছে, দেখো, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ঠিক আছে? আচ্ছা, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়। আর ওইটা একটু পরে বলতেছি। এবার ক্যারেক্টার বাই যে ক্যারেক্টার ট্রান্সমিট করা হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করিও স্যার, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো স্টোরেজ ডিভাইস নেই। এরকম না, এবিসি কে আগে কত স্টোর করা হচ্ছে, এবিসি কিবোর্ডে আছে, তুমি প্রেস করার সাথে সাথে সেটা 8 বিটে কনভার্ট হয়। তাহলে 2 নম্বর কথা, এখানে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস লাগে না। প্রাথমিক স্টোরেজ ডিভাইস মানে এদেরকে আনি আগে জমা করলাম, এত বড় একটা মান কিনে জমা করলাম, তারপর আস্তে আস্তে পাঠালাম, এরকম না। এবিসি কিবোর্ডে সবই আছে। এটা কখন বাইনারিতে কনভার্ট হচ্ছে? আমি যখন প্রেস করতেছি তখনই 8 বিটে কনভার্ট হয়ে যাচ্ছে, একটা সিস্টেমের মাধ্যমে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে না। যেহেতু প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে না, খরচটা কি হয়? কম হয়। দেখো আরও কথা আমরা আস্তে আস্তে টানবো। ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। তাহলে এমসিকিউতে আসতে পারে কোনটাতে প্রাথমিক স্টোরেজ ডিভাইস লাগে না। ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো, একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতি সময় নাও হতে পারে। দেখো এটা কি বলতেছে, অ্যাসিন মানে সময়ের সাথে না, আর সিন মানে সময়ের সাথে। দেখো এ যখন প্রেস করলাম, এরপরে বি প্রেস করলাম, দুইটা ক্যারেক্টারের মাঝের একটা বিরতি থাকবে, মনে করো 1 সেকেন্ড। বি প্রেস করে সি প্রেস করার সময় আমি একটু সময় নিলাম, অথবা কোনো একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম, কিবোর্ডে হাত দিলাম না, আবার ওই কাজটা শেষ করে কিবোর্ডে হাত দিলাম। তাহলে বি থেকে সি প্রেস করলাম, ওইখানে মাঝখানে সময় লাগলো মনে করো 100 সেকেন্ড। তাহলে এখানে তো দুইটা ক্যারেক্টারের মাঝের বিরতি সমান হবে না, হইতেও পারে নাও হইতে পারে। এই কথাটাই বলা হয়েছে, মাঝখানে বিরতি সমান নাও হতে পারে। এটাও এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোথায় ট্রান্সমিট করে, এটাও এমসিকিউতে আসতে পারে। আবার এটা ক নাম্বার আসতে পারে, আবার এখানে খ নাম্বার আসতে পারে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা যায়, ব্যাখ্যা করো। ঠিক আছে স্যার? আচ্ছা, তারপর একটু দেখি, এই ট্রান্সমিশনের গতিও দক্ষতা কম। এটা দক্ষতা নর্মালি কম হয়ে থাকে, আর এটার গতিও কম হয়ে থাকে। গতি কম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে মাঝখানের বিরতির একটা তোমার হচ্ছে পার্থক্য থাকে। ঠিক আছে? একটার পার্থক্য এক এক রকম হয়, এই জন্য এটার গতি কম হয়। আর ওইটার বেলায় খুব সুন্দরভাবে এনে সবগুলো একটা ব্লক আকারে পাঠায়, আর মাঝখানের গ্যাপটা হচ্ছে যে কি থাকে, সেম থাকে সবগুলোতে, ওই জন্য এটার গতি বেশি হয়। আর এটার গতিও কম হয়, আর এটার দক্ষতাও কম হয়। তুমি এবার মনে রাখবে, এটা যেহেতু অগোছালো, মাঝখানে গ্যাপ সমান না, এই জন্য এটার গতিও কম, দক্ষতা কি হয়? কম হয়। তুলনামূলক বেশি সময় লাগে, গতি কম মানে অবশ্যই সময় বেশি লাগবে। এটি তুলনামূলক সস্তা, যেহেতু প্রাইমারি স্টোরেজ ডিভাইস না, এটা সস্তা হয়ে থাকে। ঠিক আছে? প্রতিটি ক্যারেক্টারের শুরুতে দেখো, ক্যারেক্টারটা যে এখানে আসা শুরু করতেছে, সিপিইউ কিভাবে বুঝবে? এই জন্য ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা অথবা দুইটা স্টপ বিট থাকে। একটা হচ্ছে স্টপ বিট, আর শেষে আরেকটা হচ্ছে প্যারিটি বিট। প্যারিটি বিটটা মানে এখানে একটা অথবা দুইটা লিখছে, স্টপ বিট একটা, আর একটা প্যারিটি বিট, যেটা ভুল নির্ণয়ের জন্য কাজে লাগে। ঠিক আছে? যেটা ভুল নির্ণয়ের জন্য কাজে লাগে। তাহলে এখানে একটা অথবা দুইটা স্টপ বিটের মধ্যে একটা স্টপ বোঝাচ্ছে, আর একটা প্যারিটি বিট ভুল নির্ণয়ের জন্য কাজে লাগতেছে। ঠিক আছে? মানে একটা শেষ বোঝাচ্ছে, আর একটা ভুল নির্ণয়ের জন্য কাজে লাগতেছে। তাহলে এখানে টোটাল বিট হচ্ছে কয়টা? দেখো, একটা হচ্ছে প্রকৃত বিট, একটা শুরুতে স্টার্ট বিট, একটা অথবা দুইটা শেষে স্টপ বিট ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে টোটাল এখানে বিট লাগে আসলে 11টা, যার মধ্যে
8টা হচ্ছে কাজের মানে প্রকৃত, আর 3টা হচ্ছে অতিরিক্ত, 3টা হচ্ছে কি অতিরিক্ত, আর 11টা হচ্ছে মোট। এটাই বলা হয়েছে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট ও শেষ একটু লিখে নিবা, শেষে একটি অথবা দুইটি স্টপ বিট থাকে, একটি অথবা দুইটি স্টপ বিট থাকে, ঠিক আছে। এই জন্য এটার আরেকটা নাম স্টার্ট স্টপ ট্রান্সমিশন, এই জন্য এটার আরেকটা নাম স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয়। এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, এটার ইনস্টলেশন মানে এটা ইনস্টল করার জন্য ব্যয় অত্যন্ত কি লাগে, কম লাগে। বা সেই কথাগুলো এখান থেকে আমরা পড়লাম। এবার আসো ওইখানে কি হয়, ওইখানে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় না, ওইখানে ডাটা যায় ব্লক বাই ব্লক। ওইখানে ডাটা যখন পাঠানো হয় সবগুলো ডাটাকে মনে করো এখানে হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারের কাছে, আর এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে কি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের কাছে। একটা বড় ছবি বা একটা তুমি বড় ফাইল পাঠাচ্ছ, ওই ফাইলটাকে আগে কি করবে, এক জায়গায় জমা করবে, একটা প্রাথমিক স্টোরেজ ডিভাইসে জমা করবে, তারপর এটাকে বিভিন্ন ব্লকে ভাগ করবে। একটা ব্লক সমান একটা ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে, একটা ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে, ঠিক আছে। 80 থেকে 132টা ক্যারেক্টার মানে কি, প্রতি ক্যারেক্টার সমান কিন্তু আবার 8 বিট, তাহলে এখানে টোটাল 640টা বিট একসাথে পাঠায়। তাহলে এখানে প্রতি ব্লক বাই ব্লক ট্রান্সফার হয়, যে ট্রান্সমিশনে ব্লক বাই ব্লক ট্রান্সফার হয়, অথবা প্যাকেটও বলতে পারে, তাকে সিনক্রোনাস বলে, ঠিক আছে। আর এটা মাঝখানে একটা প্রথমে একটা প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, এই জন্য বলছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে। এবার আসো এই যে প্রতিটা ব্লক পাঠাচ্ছে, এই ব্লকের মাঝখানে যে গ্যাপটা আগেরটাতে সমান ছিল না, এখানে প্রতি ব্লকের মাঝখানে গ্যাপটা কি হয়, সমান হয়। সমান যেহেতু এই জন্য এটা দক্ষতাও বেশি হয় এবং গতিটাও কি হয়, বেশি হয়। এটার গতি যেহেতু বেশি, এটাতে সময় কি লাগে, কম লাগে। আর এটা ব্যয়বহুল হয় কারণ এখানে মনে করো একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে। আর প্রতিটি ব্লকের শুরুতে এখানে তো একটা ক্যারেক্টার শুরুতে থাকে, আর এখানে ক্যারেক্টারগুলো একসাথে 80টা ক্যারেক্টার একসাথে অবস্থান করে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে 2 বাইটের হেডার ইনফরমেশন এবং শেষে 2 বাইটের টেইলর ইনফরমেশন থাকে। 2 বাইটের হেডার ইনফরমেশন মাথায় রাখবে এবং 2 বাইটের টেইলর ইনফরমেশন, ঠিক আছে। তাহলে ঘুরে দাঁড়াইলো কি, এখানে টোটাল 80টা ক্যারেক্টার পাঠাচ্ছি মানে 80 বাইট, 80 বাইট, আর এক্সট্রা হচ্ছে 4 বাইট, তাহলে 84 বাইট। তাহলে 84 বাইট হচ্ছে মোট, 4 মধ্যে 80 হচ্ছে প্রকৃত, 4 হচ্ছে অতিরিক্ত। 80 হচ্ছে প্রকৃত এবং 4 হচ্ছে অতিরিক্ত, টোটাল 84 বাইট আমরা ডাটা পাঠাই, ঠিক আছে। আচ্ছা, এখন এই 2 বাইট হেডার ইনফরমেশন যেটা সেটা হচ্ছে শুরু বোঝায়, ঠিক আছে, শুরু বোঝায়। আর তারপর হচ্ছে যে এই যে প্রেরক এবং প্রাপকের দুইটারই ক্লকের একটা ট্রান্সমিশন স্পিড আছে, ওইটা দুইটাকে সমন্বয় করে হেডার ইনফরমেশনটা, ঠিক আছে। আর টেইলর ইনফরমেশনটা কি করে, টেইলর ইনফরমেশনের 1 বাইট হচ্ছে শেষ বোঝায়, আর 1 বাইট হচ্ছে প্যারিটি হিসেবে কাজ করে, ডেটার ভুল নির্ণয়ের জন্য কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আর এটার ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কি হয়, বেশি হয়, এটা হচ্ছে পার্থক্য। এটা তুমি মনে রাখতে পারো একটা টেকনিকের সাহায্যে, একটা টেকনিকও আছে, টেকনিকটা এখন দেখানোর তো আসলে সময় নেই। আচ্ছা, এটা এখন দেখাবো না, অন্য কোনো সময় দেখাবো, সময় খুব বেশি চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, এদের একটা দক্ষতার হিসাব আছে, দক্ষতার ম্যাথ আমি করাবো এখন। দক্ষতার ম্যাথ করানোর আগে আরেকটা কথা বলি, নর্মালি দক্ষতা মানে কি, দক্ষতা বা ইটা সমান হয় দক্ষতা। আমাদের এখানে স্টুডেন্ট আছে মনে করো 100 জন, 100 জনের মধ্যে কয়জন কাজে দক্ষ, তাহলে নিচে বসবে টোটালটা, উপরে বসবে কতজন কাজে দক্ষ, আর পার্সেন্টের জন্য 100 সাথে গুণ করতে, 100 দিয়ে গুণ করতে হবে। অ্যাসিনক্রোনাসে মোট ডাটা পাঠানো হয় 11টা, কিন্তু 11টার মধ্যে 11টা কাজের না, কাজের হচ্ছে 8টা, তাহলে 11 জনের মধ্যে 8 জন, আর পার্সেন্টের জন্য কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি হিসাব পেয়ে যাবে দক্ষতা। তাহলে এটা দক্ষতায় মাথায় রাখবে 72.73%। আর এটার দক্ষতা কিভাবে হবে, এখানে আমি টোটাল ডাটা পাঠাই 80 বাইট, আর ওদিকে 80 বাইট হচ্ছে প্রকৃত, আর 4 হচ্ছে অতিরিক্ত, মানে টোটাল হচ্ছে 84 বাইট। তো 84 বাইট যে আমি ডাটা পাঠাচ্ছি, 84কে তুমি যদি 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 8 32, তার মানে 672টা বিট যাচ্ছে, টোটাল বিট যাচ্ছে 672টা। আর 672টার মধ্যে কাজের হচ্ছে যে কয়টা, কাজের হচ্ছে যে 80 বাইট মানে 8 8 64, 640টা ইন্টু 100%, যেটা একটু আগে বলছিলাম আমি। 80টা কাজের, 80 বাইট কাজের, 80 মানে 640 বাইট কাজের, 640 বিট কাজের, আর টোটাল যাচ্ছে 84 মানে এই যে টোটাল হিসাব আসছে যে 672, তাহলে 672-এর মধ্যে 640 কাজের, পার্সেন্টের জন্য 100 দিয়ে গুণ, তাহলে এটার আনসার আসবে 95.23। অথবা তুমি এটা আরেকটা কাজ করতে পারো, 95.23%। তুমি 672 আর 640 দিয়ে হিসাব করিও না, তুমি এভাবে হিসাব করো, দুইটা বিটে নিয়ে হিসাব করতেছি, আবার দুইটা বাইটেও তো হিসাব করতে পারি। 84 বাইট আছে, তার মধ্যে 80 বাইট কাজের, তবু আনসার এটাই আসবে 95.23, ঠিক আছে। কারণ তুমি এটার সাথে একটা 8 গুণ করতেছো, এটার সাথে একটা 8 গুণ করতেছো, তো এটা কাটারি, তো 84 নিচে 84 উপরে 80, এটা দিয়ে হিসাব করতে পারো। দুইটা বাইট এককে হিসাব করতে পারো, দুইটা বিট এককে হিসাব করতে পারো, ঠিক আছে, একটু মনে রাখবে। এখন দেখো এখানে তুমি পড়লে এই ইনফরমেশনগুলো ঘুরে ফিরে পাবে, আর এখানে এক্সট্রা আর কোনো ইনফরমেশন নাই,
এক্সট্রা আর কোনো ইনফরমেশন নেই। দেখো একটি স্টপ বিট যুক্ত করে মোট 10 বিট। কখনো ত্রুটি পরীক্ষা করার জন্য স্টপ বিটের আগে একটি প্যারিটি বিট যুক্ত করা হয়, যে কথাগুলো বললাম। অ্যাসিনক্রোনাস কোথায় কোথায় ব্যবহার করা হয় কম্পিউটার, এটা তুমি অবশ্যই দেখবে, ব্যবহারটা দাগায় রাখবে, সুবিধা অসুবিধা যে কথাগুলো বলছি, ঠিক আছে। এই ম্যাটটা আমি দেখাবো। সিনক্রোনাসের বেলায় দেখো টেইলর ইনফরমেশন ব্লকের শেষ নির্দেশ করে এবং ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা নির্ণয় সহযোগিতা করে। এক বাইট হচ্ছে শেষ নির্দেশ করে, এক বাইট হচ্ছে ভুল আছে কিনা সেটা, ঠিক আছে। আচ্ছা, তারপর সেম এগুলো কিভাবে দক্ষতা হিসাব করতে হয়। এবার এই ম্যাটটা একটু দেখাবো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের বেলায়। এই ম্যাটটা মাঝে মধ্যে পরীক্ষায় আসতে পারে। এমসিকিউতে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস বললেই মাথায় রাখবে যে কত, ওটা হচ্ছে 72.73 অথবা 72.7272, ওটা হচ্ছে 95.23। সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এটা, সিনক্রোনাস ওইটা। কিন্তু এরকম একটা এমসিকিউ দেয়, এমসিকিউ বলতেছি সিকিউ, যেটা ঢাকা বোর্ডে আসছিল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে 20 কিলোবাইট ডেটা ট্রান্সফারের দক্ষতা নির্ণয় করা। 20 কিলোবাইট ডেটা পাঠাইতে হবে। কোন ট্রান্সমিশন পদ্ধতি? অ্যাসিনক্রোনাস। কিন্তু অ্যাসিনক্রোনাসে একবারে পাঠাইতে পারে কয়টা? 11টা, যার মধ্যে 8টা কাজের হয়, 3টা অতিরিক্ত হয়। কিন্তু আমাকে বলতেছে এখন 20 কিলোবাইট পাঠাইতে, মানে 11 করে 20 কিলোবাইট পাঠাইতে। আচ্ছা ঠিক আছে, 20 কিলোবাইট পাঠাবো। দেখি 20 কিলোবাইট আগে টোটাল কয়টা বিট হয় সেটা দেখি। এটা বিটে আছে, এটা বাইটে আছে, কিলোবাইটে। এভাবে হিসাব করা যাবে না, দুইটা একইভাবে আনতে হবে। তাহলে 20 কিলোবাইট, 20 × 8 কিলোবাইট। প্রথমে 8 দিয়ে বাইট থেকে বিটে কনভার্ট করা হয়েছে, তাহলে 160 কিলোবাইট। এবার 160 160 কিলো বিট থেকে আবার হচ্ছে যে কিসে কনভার্ট করার জন্য ভাইয়া, কিলো থেকে হচ্ছে যে তোমার শুধু বিটে কনভার্ট করার জন্য আবার 1000 দিয়ে গুণ করছে। আমরা জানি কিলো বিট যেহেতু আছে 160 কিলো বিট, তাহলে এটাকে 160 × 1 কিলো বিট লিখতে পারি, 1 কিলো বিট লিখতে পারি। আর এই 1 কিলো বিটের জায়গায় আমি 1024 কিলো বিটের চেয়ে ছোট বিটটা বসাই দিতে পারি। কিন্তু এখানে সেটার জায়গায় 1000 দিয়ে গুণ করা হয়েছে, কারণ বলছি হিসেবে সুবিধার্থে তুমি চাইলে 1000 দিয়ে গুণ করতে পারো। তাহলে ভাই আবারও বলতেছি 20 কিলোবাইট। তুমি প্রথমে হচ্ছে কিলোবাইট থেকে বাইটে যাইতে পারো, তোমার যদি এটা কষ্ট হয় তুমি এভাবে যাইও। 20 কিলোবাইট তো প্রথমে 20 কিলোবাইট থেকে 1024 বাইট, তারপর এই বাইট থেকে বিটে যাওয়ার জন্য আবার 8 দিয়ে গুণ। আর 1024 না, তারা হিসাব করছে 1000-এ, তুমি 1000-এ করতে পারো অথবা 1024 দিয়ে করতে পারো, ঘুরে ফিরে এটাই আসবে, ঠিক আছে। আচ্ছা, এতটা বিট। এখন দেখো আমরা এতগুলো ডাটা যখন পাঠাবো, আমরা হিসাব করে এখানে নর্মালি 11টা করে পাঠাই। তাহলে আমরা জানি 11টার মধ্যে আবার 8টা প্রকৃত, 3টা অতিরিক্ত। আমরা জানি 8টা বিটের জন্য অতিরিক্ত লাগে কয়টা? 3টা। এখন আমাকে পাঠাইতে হবে এতটা, তাহলে এতগুলোর জন্য অতিরিক্ত লাগবে কয়টা? সেটা হচ্ছে বের করে নিলাম এতটা, এই যে 60,000। এবার আসো মোট ডেটা কত হবে। 8-এর জন্য তো আমরা জানতাম 8 আর 3 মোট হইতে 11, 8 আর 3। সেমভাবে 1,60,000-এর জন্য অতিরিক্ত কত আমরা বের করছি। তাহলে 1,60,000-এর জন্য 1,60,000 হচ্ছে প্রকৃত ডাটা, আর অতিরিক্ত ডাটা হচ্ছে 60,000। দুইটাকে যোগ করলে হচ্ছে 2,20,000। এটা হচ্ছে মোট ডাটা। এবার দক্ষতা কত? দক্ষতাতে কি বসবে? নিচে বসবে মোট ডাটা, আর উপরে বসবে প্রকৃত ডাটা ইন্টু 100%। আনসার আসবে 72.72%। সেম কাজ, শুধু আমরা আগে 8টা দিয়ে হিসাব করছি, এখন 1,60,000। তো 1,60,000-এর জন্য অতিরিক্ত কত সেটা বের করে নিছি। 1,60,000-এর সাথে অতিরিক্তটা যোগ করে মোট পেয়ে গেছি। এবার 1,60,000-কে মোটটা দিয়ে ভাগ করে 100% সাথে গুণ করে দিছি, তাহলে আমার আনসার হয়ে গেছে। তাহলে 1,60,000 সেম ম্যাটটার উদাহরণ এখানেও একটা আছে, সেম 20 কিলোবাইট। তাহলে 1,60,000। তো এটাতে মজার বিষয় কি দেখো, এটাতে মজার বিষয় এই সিস্টেমে আমার 640টা বিটের জন্য অতিরিক্ত লাগে 32টা, মানে ওই 80 × 8 640 বিট আসছে, আর 4 বাইট এক্সট্রা, 4 বাইট মানে 4 8 32 বিট। তাহলে 1,60,000-এর জন্য অতিরিক্ত কত লাগবে বের করছি। প্রকৃত ডাটা 1,60,000, তার সাথে অতিরিক্ত 8,000, তাহলে মোট ডাটা হয়ে গেল 1,68,000। তাহলে এবার ওই প্রকৃতকে মোট দিয়ে ভাগ করব, 100% দিয়ে গুণ করলে আমার আনসার চলে আসবে। আমার কাজই হচ্ছে এটা, প্রকৃতকে মোট দিয়ে ভাগ করা, তার সাথে 100% গুণ করা। যেটা পাঠাইতে বলবে, যেটা এখানে বলবে সেটাই প্রকৃত, সবসময় মাথায় রাখবে এটাই প্রকৃত। এবার এটার জন্য অতিরিক্ত লাগতেছে কত সেটা বের করব। অ্যাসিনক্রোনাসে 8টার জন্য 3টা লাগে, তাহলে এটার জন্য কত? সিনক্রোনাসে 640টার জন্য 32টা লাগে, তাহলে এটার জন্য কত বের হবে? অতিরিক্ত বের হবে অতিরিক্ত। প্রকৃতটার সাথে অতিরিক্ত যোগ করে দিবা, মোট পাবা। ওইখানেও সেম, প্রকৃতর সাথে অতিরিক্ত যোগ করে দিবা, মোট পাবা। তারপর এই প্রকৃতটাকে মোট দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করে দিবা, বাস আনসার চলে আসবে। এটা 20 কিলোবাইট বলছে, এটা 30 কিলোবাইটও হতে পারে। এভাবে তোমরা কাজটা করবা,
ঠিক আছে, এবার আসো আইসোক্রোনাসকে একটু বলি। আইসোক্রোনাস হচ্ছে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাসের মিশ্রণ, এটা মাথায় রাখবে। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের সমন্বিত রূপ, একটা প্রথম কথা। আর সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়ে থাকে। এটাতে কি করা হয়, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস মিশাই কিভাবে দেখো, স্টার্ট স্টপ বিট, যেটা আমরা জানি অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য, স্টার্ট স্টপ বিটের মতো করে এখানে ব্লক আকারে ডেটা পাঠানো হয়। ব্লক মানে আবার সিনক্রোনাসের বৈশিষ্ট্য। তবে দুটি ব্লকের মধ্যে সময় পার্থক্য শূন্যের কাছাকাছি করার চেষ্টা করা হয়। দেখো এখানে যখন ব্লকটা পাঠানো হয়, এই ব্লকের মাঝখানে যে গ্যাপটা, সেটা শূন্যের কাছাকাছি করার চেষ্টা করা হয়। আগেরগুলোতে ব্লকের মাঝখানে একটা গ্যাপ থাকতো, এখানে এই গ্যাপটা শূন্যের কাছাকাছি করার চেষ্টা করা হয়। কারণ কি, আইসোক্রোনাসটা ব্যবহার করা হয় তোমার লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে। লাইভ টেলিকাস্টে কি হয়, এখানে যে ব্যক্তিটা কথা বলতেছে সাথে সাথে এটা এখানে চলে যেতে হবে। এরকম না এই ব্যক্তিটা একটা কথা বললে একটা কথা গেল, মাঝখানে একটা গ্যাপ রেখে তারপর আরেকটা কথা গেল, তাহলে কিন্তু তুমি কথাটার মাঝখানে গ্যাপ দেখবা, অথবা এটা এবং এইটার দেখবা যে সময়ের পার্থক্য সেম হচ্ছে না। এটা এখানে বলে বলে চলে গেল, এটা 1 ঘন্টা লাইভ টেলিকাস্ট করে গেল, কিন্তু এই লাইভ টেলিকাস্টটা এখানে আসতে 2 ঘন্টা সময় লাগতেছে, অথবা আরেকটু বেশি সময় লাগতেছে। কেন, ওই মাঝখানের একটা গ্যাপ এক্সট্রা করে একটা সময় নিয়ে নিচ্ছে। এই জন্য এখানে মাঝখানের গ্যাপটা শূন্যের কাছাকাছি করা হয়, এটার সাথে সাথে এখানে ট্রান্সফার করে দেওয়া হয়, প্রতিটা ব্লক সাথে সাথে ট্রান্সফার করে দেওয়া হয়। এই জন্য বলা হয় এখানে মাঝখানের গ্যাপ বা সময়ের পার্থক্য শূন্যের কাছাকাছি করা হয়। যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইস ডেটা সংরক্ষণ করে না। এটা ডেটা সংরক্ষণ করার দরকার নেই, সাথে সাথে পাঠায় দেয়, ঠিক আছে, ডেটা ট্রান্সমিট করে। সুবিধা, স্পিড অনেক বেশি, স্টোরেজ ডিভাইসের প্রয়োজন পড়ে না, ব্লক তা চেক বা ভুল সংশোধন করার ব্যবস্থা নেই। এটা অসুবিধা বলতে পারো, সুবিধা না, তুলনামূলকভাবে ব্যয়বহুল, এটাও কিন্তু অসুবিধা। এটা মানে সুবিধা অসুবিধা মিক্স করে ফেলেছে। আচ্ছা, আইসোক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার মনে রাখবে, এটা এমসিকিউতে বারবার আসে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন, অডিও ভিডিও কলের জন্য এরকম ট্রান্সমিশন ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে, সময়ের পার্থক্য শূন্য কোথায় হয়, আমরা বুঝলাম সময়ের পার্থক্য শূন্য হয় কোথায়, আইসোক্রোনাসে। কোথায় হয়, আইসোক্রোনাসে সময়ের পার্থক্য শূন্যের কাছাকাছি। প্রশ্নগুলো সবই তুমি পারবে। আইসোক্রোনাস কি, সবগুলো আমি ব্যাখ্যা করছি। স্টার্ট স্টপ ট্রান্সমিশন কাকে বলে, অ্যাসিনক্রোনাস, বিট সিনক্রোনাইজেশন, সিরিয়াল, সিনক্রোনাস, ডেটা ট্রান্সমিশন মেথড সেম, সিনক্রোনাস সেম। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন স্টার্ট স্টপ বিট ব্যবহার করার কারণ কি তুমি আশা করি বলতে পারবে। রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করবে, মানে আইসোক্রোনাসকে ব্যাখ্যা করতে বলছে। ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয় বা ব্লক আকারে, মানে কি সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগার কারণ, কেন বেশি লাগার কারণ, মাঝখানে গ্যাপটা সমান হয় না। ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, কেন তুমি জানো। অ্যাসিনক্রোনাস হচ্ছে তোমার কি হয়, ওই মাঝখানের একটা গ্যাপ থাকে, যার কারণে গতিও দক্ষতা কি, মাঝখানে গ্যাপ থাকে বলতে ওইটারও তো থাকে, মানে সিনক্রোনাসের গ্যাপটা হচ্ছে সমান থাকে, ওদের গ্যাপটা সমান থাকে না, ঠিক আছে, যার কারণে গতিও দক্ষতা কি হয়, কম হয়। প্যারালাল ডেটা ট্রান্সমিশন দ্রুত গতি সম্পন্ন কেন হয়, কারণ আলাদা আলাদা রাস্তা থাকে। এটা একটা সিকিউ দেওয়া আছে, আশা করি বুঝবে পড়লে। এমসিগুলো একটু দেখো, ডেটা কমিউনিকেশন ব্যবস্থায় কোন সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। বিটের বিন্যাসের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করে তুমি জানো আশা করি, মানে 3 ভাগে। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কয় ভাগে ভাগ করে, 3 ভাগে, ঠিক আছে। আচ্ছা, ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্য কাকে ব্যবহার করা হয় ভাইয়া? ধীর গতি অল্প পরিমাণ ডেটা পাঠানোর জন্য কাকে ব্যবহার করা হয়? অবশ্যই অ্যাসিনক্রোনাস। এখানে তো নাই, সিনক্রোনাস তো ভাইয়া অল্প পরিমাণ না, অনেক বেশি পরিমাণ ডেটা যায়, আর গতিটা কম মিন করছে, গতি কম, কিন্তু আমরা জানি কার হয়ে থাকে, অ্যাসিনক্রোনাসের হয়ে থাকে। নিজের কোন পদ্ধতিতে প্যারক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলছে যেহেতু অ্যাসিনক্রোনাস। নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য? অ্যাসিনক্রোনাসের বেলায় বৈশিষ্ট্য কোনটা প্রযোজ্য? ইনস্টলেশন খরচ অত্যন্ত বেশি না, খরচ কিন্তু কম হয়। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট গ্রহণ করতে, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, ঠিক আছে। প্যারাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, এটা ভুল কথা। ডেটা ট্রান্সমিশনের গতি কম, গতিও যদিও বা কম হয়, কিন্তু স্টার্ট বিট যেহেতু কথাটা আসছে আমরা এটাই দাগাবো, আর দুইটা যদি কারেক্ট আনসার থাকে আগেরটাই দাগাইতে হয়। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়? স্টার্ট স্টপ ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটাই তো সুবিধা, পেয়ে গেলাম। গতি বেশি হয় না, গতি কম হয়। ব্লক আকারে না, এটা ব্লক আকারে হয় না। স্যাটেলাইট না, দরকার নেই। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস বললেই কিছু দেখার দরকার নেই, 72.73 দক্ষতা। কত কিলোবাইট দেখার দরকার নেই। স্টপ বিট প্রয়োজন হয় কোনটিতে? আশা করি তোমরা পারবে, অ্যাসিনক্রোনাস। সাধারণত কম্পিউটার অভ্যন্তরে একটি অংশ থেকে অন্য অংশে প্যারালাল। কোন ডেটা ট্রান্সমিশনে একাধিক লাইন ব্যবহার করে? প্যারালাল। ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা নির্ণয়ের জন্য সহায়তা কে করে? হেডার সিগন্যাল না, স্টপ না, স্টার্ট না, টেইলর সিগন্যাল বলছিলাম কিন্তু। সিনক্রোনাস সিস্টেমে প্রেরক ও প্রাপকের অ্যাড্রেস বহন করে, প্রেরক ও প্রাপকের অ্যাড্রেসকে বহন করে, হেডার সিগন্যাল বহন করে। টেইলর সিগন্যাল হচ্ছে যে কি, একটা হচ্ছে শেষ আর একটা হচ্ছে কি ভুল আছে কিনা। আর প্রেরক ও প্রাপকের অ্যাড্রেস আর হচ্ছে ওই দুইটা ক্লকের মাঝখানে সমন্বয় করাটা কে? হেডার সিগন্যাল বা হেডার
ইনফরমেশন যেটাই বলো না কেন। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইটের, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন প্রতিটি প্যাকেটে 80 থেকে 132 ক্যারেক্টার, ইউএসবির পুনরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস, আগে বলছি ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন আইসোক্রোনাসে, মাঝখানে গ্যাপটা শূন্যের কাছাকাছি হয়, ঠিক আছে। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক হতে ব্লক আকারে মানে সিনক্রোনাস, বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিশন, বিরতিহীন মানে মাঝখানে গ্যাপ নাই, তাহলে সেটা আইসোক্রোনাস মানে লাইভ টেলিকাস্ট। বেশি ব্যান্ডউইথের ডেটা দূরবর্তী স্থানে পাঠানোর জন্য কোন পদ্ধতি উপযোগী? বেশি ব্যান্ডউইথ, বেশি স্পিডে। তাহলে এটা কি হতে পারে? অ্যাসিনক্রোনাস তো ভাইয়া বেশি জন্য হবে না, বেশি বলতে বেশি ব্যান্ডউইথ হবে না, এটার আনসার হবে কি সিনক্রোনাস, ঠিক আছে। আচ্ছা, সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য কাকে ব্যবহার করা হয়? আইসোক্রোনাসে কে ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন মেথড হলো কোনটা? তিনটাই তো। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের গতি কম, অ্যাসিনক্রোনাসের গতি কম মানে দক্ষতা কম, গতি বেশি, এটা ভুল, ঠিক আছে। আচ্ছা, কোনটি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য? প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে। আচ্ছা, এটাও একটা কথা আমি হয়তো বলতে ভুলে গেছি, যে কোনো সময় আমি কিন্তু কিবোর্ডে প্রেস করতে পারি, যে কোনো সময় ডেটা পাঠানো যায়, ঠিক আছে। ডেটা ট্রান্সমিশনের মাঝখানে সময় ভিন্ন হতে পারে, কথা সত্য, যে কোনো সময় যেহেতু পাঠাচ্ছে। কম পরিমাণ ডেটা প্রেরণ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, অবশ্যই বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি হয়, ব্যান্ডউইথের পরিমাণে বৃদ্ধি হওয়া না। কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো, কিবোর্ড থেকে যখন সিপিইউতে আমরা ডেটা পাঠাই, কিবোর্ড থেকে সিপিইউতে আমি কিন্তু অলরেডি বলছি ব্লক আকারে কিন্তু যাই না ভাই, যে কোনো সময় ডেটা পাঠানো যায়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। লাইভ টিভি সম্প্রচার স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। লাইভ টিভির ক্ষেত্রে কিন্তু নর্মালি আইসোক্রোনাস হয়। এখানে আনসারটা কি দেওয়া আছে? খ 1 ও 3 না, অ্যাসিনক্রোনাস কিন্তু লাইভ টিভির বেলায় হয় না, স্ট্রিমিং ভিডিওর ক্ষেত্রে হয় না। এটা ভাইয়া আনসার আইসোক্রোনাস হবে, এখানে হয়তো ভুল আছে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত। সিনক্রোনাস কোথায় ব্যবহার করা হয়? সিনক্রোনাস কম্পিউটার কিবোর্ডে ব্যবহার করা হয়, হ্যাঁ না কম্পিউটার কিবোর্ডে ব্যবহার করা হয় না, সরি কম্পিউটার কিবোর্ডে আইসোক্রোনাস অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয়, তাহলে মোবাইল ফোন নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক হচ্ছে আনসার হবে, ঠিক আছে। 2 আর 3। ডেটা ট্রান্সমিশন মোড, মোড মানে হচ্ছে প্রবাহের দিক, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। তাহলে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কি হবে? ডেটার দিক কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে তুমি একদম সহজভাবে মনে রাখো। ডেটা মানে ডেটা, ট্রান্সমিশন মানে স্থানান্তর, মোড মানে প্রবাহের দিক। তাহলে ডেটা স্থানান্তরের সময় ডেটা প্রবাহের দিককে, ডেটা স্থানান্তরের সময় ডেটা ট্রান্সফার বা ডেটা স্থানান্তরের সময় ডেটা প্রবাহের দিককে। নর্মালি ভাইয়া এই মোডকে মানে ডেটা আদান প্রদানের সময় দিকের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি একমুখী, কি আসতে পারে? তাহলে একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স বলা হয়। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করলে সেই প্রান্তই ডেটা গ্রহণ করতে পারবে না, মানে এ প্রেরণ করলে এ গ্রহণ করবে, এবং গ্রাহক প্রান্ত কিন্তু আবার ডেটা প্রেরণ করতে পারবে না। এক্সাম্পল মনে রাখবা, টিভি, রেডিও, টিভির অনুষ্ঠানমালা, মাউস, পেজার। হাফ ডুপ্লেক্স এটা হচ্ছে উভয়মুখী কিন্তু একসাথে না, যেটা আমরা দেখি যে ওয়াকি টকি, ফ্যাক্স এবং এসএমএস এর বেলায় দুইজনই পাঠাইতে পারবে কিন্তু একই সাথে পারবে না, ঠিক আছে। ফুল ডুপ্লেক্স যেটা উভয়মুখী এবং একসাথে, যেটা মোবাইল ফোন টেলিফোনে আমরা উভয়মুখী এবং একসাথে কমিউনিকেশন করতে পারি। এটাও তুমি দেখতে পারো, ওইগুলো না পড়ে এটাও পড়তে পারো। যোগাযোগ একমুখী, উভয়মুখী তবে একসাথে না, যোগাযোগ উভয়মুখী এবং একই সাথে। একটি ডিভাইস সেম কথা, একটি ডিভাইস মানে ওই যেটা বলছিলাম, আর একটি ডিভাইস কেবল ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না, বা এটি কেবল ডেটা গ্রহণ করতে পারে তবে তা প্রেরণ করতে পারে। কি যেটা কি লিখলো? একটি ডিভাইস কেবল ডেটা প্রেরণ করতে পারে তবে তা গ্রহণ করতে পারে না, হ্যাঁ ঠিক আছে। মানে এটা তোমার প্রেরণ করতে পারে, এটা গ্রহণ করতে পারে না, এটা গ্রহণ করতে পারে, প্রেরণ করতে পারে না। এখানে কি লিখছে? বা অন্য ডিভাইস কেবল ডেটা গ্রহণ করতে পারে তবে তা প্রেরণ করতে পারে না হবে, ঠিক আছে। উভয় ডিভাইস ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে তবে এক সময় না, একই সময়ে পারে না। এখানে উভয় ডিভাইস একসাথে ডেটা প্রেরণ করতে পারে। কর্মক্ষমতা সবচেয়ে কম, এটার কর্মক্ষমতা অবশ্যই এটার চেয়ে বেশি, কিন্তু এটার চেয়ে কম, আর এটার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা সবচেয়ে বেশি। উদাহরণ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার ডেটা ডেলিভারি মোড ভাইয়া, এখানে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে সেটাকে আবার 3 ভাগে ভাগ করে, একটা নাম ইউনিকাস্ট, একটা নাম মাল্টিকাস্ট, একটা নাম ব্রডকাস্ট। এখান থেকে কয়েকটা জিনিস দাগাইতে হবে। সেটা হচ্ছে ইউনিকাস্ট মানে ইউনিক, মানে একজনের কাছে। দেখ এখানে সুন্দরভাবে লেখা আছে একজন থেকে একজনের কাছে, যেটাকে 1-to-1 মোড বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, একজন থেকে একজনের কাছে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কিন্তু তিনটার উদাহরণের ক্ষেত্রে আমরা একজন থেকে একজনের একটাই ছবি দেখছি। তাহলে ইউনিকাস্ট তিনটাই হতে পারে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ব্যবহার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এবার আসো ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোড নেটওয়ার্কের যে কোনো একটি নোড হতে সবার কাছে, যতগুলো থাকবে তার অধীনস্থ সকল নোডের কাছে যাবে। নোড মানে প্রান্ত বোঝাচ্ছে, এই প্রান্তগুলোকে নোড বলতেছে। যা আছে সবার কাছে যাবে, যেমন টিভি, রেডিও, টেলিভিশন সম্প্রসারণের কথা বলা যেতে পারে। তাহলে রেডিও, টেলিভিশন যে সম্প্রসারণগুলো আমরা করি, এগুলো আসলে কিন্তু কি হয়, এগুলো কিন্তু ভাইয়া সিমপ্লেক্স হয়। তাহলে ব্রডকাস্ট মোড সাধারণত কি হয়, সিমপ্লেক্স, আর এটাকে ওয়ান টু অল মোডও বলা হয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আসেন মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মানে সবার কাছে না, আর নির্দিষ্ট গ্রুপের কাছে। আমি যদি ধরেন সিঙ্গেল SMS পাঠাই, সেটা ইউনিকাস্ট। খেলনা ওয়াকিটকি এগুলো মাথায় রাখবেন, এটাই ইউনিকাস্ট। আর যদি গ্রুপে করে পাঠাই, সেটা হবে মাল্টিকাস্ট। আমি আমার বন্ধুদেরকে নিয়ে ধরেন আমি ফেসবুকে একটা জিনিস পোস্ট করলাম সবার উদ্দেশ্যে, সেটা হয়ে যাচ্ছে কি ভাই, ব্রডকাস্ট। কিন্তু আমি নির্দিষ্ট পাবলিক করে একটা ডে দিলাম, কিছু পাবলিক দেখবে, সেটা হয়ে যাবে মাল্টিকাস্ট। আর মনে করেন আমি কাউকে মেসেজ করলাম, সেটা হয়ে যাবে ইউনিকাস্ট। গ্রুপ SMS। মাল্টিকাস্ট মোড কি, নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে, মানে কোনো একটা প্রান্ত থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না, যে সকল নোডকে অনুমতি দেওয়া হয় তারাই গ্রহণ করতে পারে। ঠিক আছে, যেমন গ্রুপ SMS, আবার গ্রুপ MMS। ইমেল কিন্তু এরকম গ্রুপ আকারে করা যায়। টেলিকনফারেন্সিং আমরা পড়ছি, কনফারেন্স, গ্রুপ কনফারেন্স, ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে যাদের অনুমতি থাকবে তারাই গ্রহণ করতে পারবে। এটিকে 1 to N মোডও বলা হয়। N মানে 10 জন হলে 10 জন, 20 জন হলে 20 জন, 30 জন হলে 30 জনকে পাঠানো যায়। এটা কি হতে পারে দেখো, এটা তিনোটা হয়। এটা হয় যে শুধু সিমপ্লেক্স, তাহলে এই তিনোটা থেকে সিমপ্লেক্স বাদ দিলে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স হয় মাল্টিকাস্ট। হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স কি হয়, মাল্টিকাস্ট হয়ে থাকে। ঠিক আছে স্যার? দেখবে সেম জিনিস, এখানে এটা ইউনিকাস্ট, এটা ব্রডকাস্ট, ইউনিকাস্ট বলতে এটা সিমপ্লেক্স, এটা হচ্ছে যে ফুল ডুপ্লেক্স, এটা হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কেন, দেখো এদিক দিয়ে যখন ডাটাটা যাবে তখন এই দিক দিয়ে পাঠাইতে পারবে না, এই ডাটাটা সম্পূর্ণ যাওয়া শেষ হবে তখন এ পাঠাইতে পারবে। এজন্য এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে যে ভাইয়া হাফ ডুপ্লেক্স। MCQ, ডেটার প্রেরণ প্রান্ত এবং গ্রহণ প্রান্তের মধ্যে সংযোগ মাধ্যমকে কি বলে ভাইয়া, চ্যানেল বলে। কোনটি একমুখী ডেটা প্রবাহ, সিমপ্লেক্স। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে একই সাথে যেহেতু বলছে, সেটা হয়ে যাবে কি ভাইয়া, ফুল ডুপ্লেক্স। আর একই সাথে না হয়ে উভয় দিকে কিন্তু একই সাথে না, তখন সেটার নাম হয়ে যেত কি, হাফ ডুপ্লেক্স। বাবা অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার আর মাল্টিমিডিয়ার মধ্যে যেটা, সেটার নাম হবে যে ভাইয়া কি, অবশ্যই সিমপ্লেক্স। কম্পিউটার থেকে মাল্টিমিডিয়ার কাছে যাবে, মাল্টিমিডিয়া থেকে কম্পিউটারের কাছে কিছু আসবে না। ডেটা প্রবাহের দিক ও এর উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে কত ভাগে, 3 ভাগে। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? ভাইয়া ফুল ডুপ্লেক্স। নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়, গ্রহণ করতে পারে না? তাহলে কি হবে, সিমপ্লেক্স। দুইজন ব্যক্তি মোবাইলে বুঝতেছ আশা করি, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কি বলো? মোবাইল না ভাইয়া, উভয়মুখী। টেলিফোন উভয়মুখী। রেডিও, হ্যাঁ রেডিও। ওয়াকিটকি, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর উদাহরণ মাত্র বললাম। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? ফুল ডুপ্লেক্স। নিচের চিত্রটি কোন মোডের? কোন মোডের তোমরাই বলো। এখানে দেখতেছি একজন থেকে সবার কাছে যাচ্ছে, তাহলে এটা কি হইতে পারে, আমরা একটু আসি। এটা কখনোই মাল্টিকাস্ট না, ঠিক আছে? আচ্ছা, এটা হাফ ডুপ্লেক্স না, কারণ এটা উভয়মুখী দেখাচ্ছে না, তাহলে এটা সিমপ্লেক্স হবে। সিমপ্লেক্স বলতে এটা হচ্ছে টিভি, রেডিও এরকম কিছু একটা হবে, বুঝছো? আশা করি টিভি, রেডিও হবে, বা ব্রডকাস্ট থাকলে ব্রডকাস্ট আমরা দেখাইতাম। ঠিক আছে, সবার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কিন্তু বলছিলাম ব্রডকাস্ট মোড কি হয়, সিমপ্লেক্স হয়। চিত্রটি কোন মোডের? ইউনিকাস্ট। এটা মাল্টিকাস্ট, সবার কাছে যাচ্ছে না, এটা সবার কাছে যেহেতু যাচ্ছে, সিমপ্লেক্স। সিমপ্লেক্স কেন? ওই যে ভাইয়া ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স হবে না, কারণ ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স হইলে তো ভাইয়া ওই আরেকটা চিহ্ন দিয়ে বুঝে দিয়ে এদিকে আসতেছে, এরকম কিছু একটা। নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ? দেখি বলো, মাত্র বলি আসছি আমি একটু আগে। ব্রডকাস্ট মোড শুধুমাত্র সিমপ্লেক্স হয়। ইউনিকাস্ট মোড তিনোটাই হয়। মাল্টিকাস্ট সিমপ্লেক্স বাদ দিয়ে বাকি দুইটা হয়, মানে ব্রডকাস্টারটা বাদ দিয়ে বাকি দুইটা মাল্টিকাস্ট হয়। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো, ব্রডকাস্ট মোডে টেলিফোনে কথোপকথন না, ভিডিও কনফারেন্সিং হচ্ছে ভাইয়া মাল্টিকাস্ট। SMS প্রেরণ, এটা কি? এটা হচ্ছে ভাইয়া ইউনিকাস্ট। ব্রডকাস্ট হবে কি? টিভি সম্প্রচার। ঠিক আছে? আচ্ছা, টেলিফোনের কথোপকথন, এটাও কিন্তু কি হবে, ইউনিকাস্ট হবে। গ্রুপ SMS প্রদান হলো মাল্টিকাস্ট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময় যে ধরনের ট্রান্সমিশন হয়, কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের সময় কি ন্যারোব্যান্ড? না, ন্যারোব্যান্ড ভাইয়া কিন্তু ন্যারোব্যান্ড ব্যবহার করা হয় না, এটা সিনক্রোনাস এবং ফুল ডুপ্লেক্স আনসার দিতে হবে। দেখি 19 নাম্বার কি দিছে, খ দিছে।
একও 3, ন্যারোব্যান্ড তো যাবে না, কারণ ন্যারোব্যান্ড হচ্ছে টেলিগ্রাফিতে ব্যবহার করে, কম্পিউটার টু কম্পিউটার হলে কিন্তু এটা ন্যারোব্যান্ড ব্যবহার করা হয় না। সিমপ্লেক্স মোডে চলে, সিমপ্লেক্স মোডে কি চলে? কিবোর্ড, মাউস, পেজার। একটু ভেবেচিন্তে আনসার দিতে হবে আমার। কিবোর্ড একমুখী, ঠিক আছে, মাউস একমুখী, ঠিক আছে, পেজার এটাও একমুখী, ঠিক আছে, তিনোটা, তাহলে 20 ঘ হওয়ার কথা। একটু দেখি আমি তবুও, হ্যাঁ 20 ঘ তিনোটাই। হাফ ডুপ্লেক্স মোডে চলে, হাফ ডুপ্লেক্স মোডে কি চলে? ওয়াকি টকি, ঠিক আছে, SMS, ঠিক আছে, ফ্যাক্স, ঠিক আছে, তিনোটাই তো আনসার। 21 নম্বর তো ঘ, 21 নম্বর ঘ। দুই দিকে ফ্যাক্স করা যায় কিন্তু একই সাথে করা যায় না, সেমভাবে ওয়াকি টকিও দুই দিকে কথা বলা যায়, SMS ও হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। ফুল ডুপ্লেক্স মোডে চলে, ভেবে চিন্তা আনসার দিব আমরা। মোবাইল ফোন, হ্যাঁ ফুল ডুপ্লেক্স। রেডিও ব্রডকাস্ট, না কখনোই না। ল্যান্ড ফোন, হ্যাঁ ফুল ডুপ্লেক্স। তাহলে আনসার হচ্ছে 1 ও 2। টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে, টেলিভিশনের বেলায় ডেটা ট্রান্সমিশন মোড কি? টেলিভিশনের বেলায় আমরা কি সিমপ্লেক্স ব্যবহার করি? হ্যাঁ করি। মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এটা সিমপ্লেক্স আর ব্রডকাস্ট হবে, মাল্টিকাস্ট কিন্তু হবে না, ঠিক আছে, মাল্টিকাস্ট হবে না কারণ সবার উদ্দেশ্যে। মাল্টিকাস্ট মোড হতে পারে, মাল্টিকাস্ট মোড হতে পারে, একটু আগে বলছি। সিমপ্লেক্স বাদ দিয়ে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স, ঢাকা বোর্ড 24। ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তিনটাই হতে পারে, ঠিক আছে। কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারেন না, আশা করি পারবে। একই সময় যোগাযোগ করার জন্য তাদের যে ডিভাইসটি প্রয়োজন হবে, এক শুধুমাত্র মোবাইল। MTV টক শোতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বাড়িধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। আলোচনায় ডাক্তার আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলো, যান্ত্রিক ত্রুটির কারণে, আর সেটা ত্রুটির কারণে হবে, তাকে সংযুক্ত করা হয়নি। আচ্ছা, তাহলে একজন ঢাকা থেকে, একজন এটা থেকে, একজন এটা থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছে দেখি। উদ্দীপকের কোন ধরনের ট্রান্সমিশন মোড? সিমপ্লেক্স না, একমুখী তো না, হাফ ডুপ্লেক্স না, উভয় একসাথেই কথা বলতে পারবে। এটা মাল্টিকাস্ট, কারণ গ্রুপ। এই ধরনের আলোচনা আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, অবশ্যই ইন্টারনেট নিশ্চিত করতে হবে। ইন্ট্রানেট হচ্ছে যে নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক, একটা কলেজ, একটা ক্যাম্পাসে নিজেদের মধ্যে নেটওয়ার্ক হলে ইন্ট্রা, আর সবার মধ্যে হলে ইন্টারনেট। এটা কিন্তু একজন এই বিশ্ববিদ্যালয়, একজন ওই বিশ্ববিদ্যালয়, একজন ওই জায়গা, তাহলে ইন্টারনেট নিশ্চিত করতে হবে। রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস দেন। যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপস্থিতির বিষয়টি অভিহিত করা হয়। উদ্দীপকের আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়েছে? আচ্ছা, রায়হান সাহেব যে মাল্টিমিডিয়া দিয়ে ক্লাস নিয়েছে, এটা তো ব্রডকাস্ট, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স হবে না, কি হবে? সিমপ্লেক্স হবে, ঠিক আছে। আচ্ছা, অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন। দেখো, SMS যেহেতু পাঠাচ্ছে, SMS হতে পারে ইউনিকাস্ট, SMS হতে পারে মাল্টিকাস্ট। এখন স্যার কিভাবে পাঠাচ্ছে আমরা জানি না। স্যার সিঙ্গেল SMS পাঠাইতে পারে, একজনকে ধরে ধরে, তখন সেটা ইউনিকাস্ট হতে পারে, কিন্তু এভাবে মনে হয় না হবে। আর সবার উদ্দেশ্য পাঠাইতে পারে একসাথে মানে ওই গ্রুপে যতজন আছে সবার উদ্দেশ্যে পাঠাইতে পারে। তাহলে দুই রকমের আনসার হতে পারে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট। গ 1 ও 2। এখানে কি দেওয়া আছে? খ না, এটা দুইটাই দিতে হবে আমার, 1 ও 2 দুইটাই দিতে হবে। একটু দাগাই নিও, কারেকশন করে নিও। গ হবে। শিক্ষা, আমি তোমাকে কেন হবে সেটাও বললাম। এটা SMS, এটা ভাইয়া একজনকে ধরে ধরেও দিতে পারে, ওকে ওকে ওকে, একটা গ্রুপে এনেও দিতে পারে, ঠিক আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে HSC প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হলো। উক্ত অনুষ্ঠান দেখার সুবিধা নির্দিষ্ট করা কলেজগুলো অংশগ্রহণ করতে পারবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে ঢাকা শহরের সকল কলেজ নেটওয়ার্কের অধীনে কলেজ কর্তৃপক্ষ। এটা দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কতক্ষণ হয়েছে দেখো তো। এটা বেশি হলে তো আবার ওইখানে ওয়েবসাইটে আপলোড করতে সমস্যা হবে। এটা না হলে শেষ করে দাও, আমরা আরেকটা নিব একটু পরে। হ্যাঁ, এটা শেষ করে দাও, এটা প্রায়